শুভ সন্ধ্যা। Sir, we're not live yet. Not I will, right. Okay, you give me a. I'll give you a heads up. Hamid, sir, could you kindly turn on your video so that we could also add you to the spotlight? Thank you. We're still waiting for Nasir. Nasir sir is here. No. So, Nasir sir, could you kindly turn on your video? ঠিক আছে, এটা করতে হবে না, এটা দিয়ে করে নেব। আচ্ছা, এটা সরা আছে। এটা করে আছে। তুমি না ঠিক Yes, sir. আছে? Just এটা 10 মিনিট বন্ধ করে দাও। এখানে গিয়ে করছি। we're live. Sir, we can begin the session now. Good evening, everyone. Welcome to Ajker Agenda. In today's session, we're partnering with UHC Forum, and our session is on how healthy is the health budget 2024. Our panelists for today's session is Professor Rumana Haq, Department of Economics, University of Dhaka, Professor Syed Abdul Hamid, Institute of Health Economics, University of Dhaka, ANM Nasiruddin, former Health Secretary, and Dr. Muhammad Aminul Hassan, Health System and Quality Care Expert. Our session will be moderated by Hussain Zilur Rahman, Executive Chairman, PPRC, and Convener, UHC Forum. I now give the floor to Dr. Hussain Zilur Rahman to conduct the session. Sir, you're on mute. Am I audible now? Yes. শুভ সন্ধ্যা। আজকে এই ওয়েবিনারে জুম এবং ফেসবুক লাইভে যারা জড়িত হয়েছেন, Apologies, it seems that due to connectivity issues, Dr. Zilur Rahman might have been dropped off. We will resume shortly. ও
অত্যন্ত দুঃখিত, আজকে পিপিআরসি তে বেশ কিছু তথ্য প্রযুক্তির বিভ্রাট ঘটছে। আমরা আজকে এই ওয়েবিনারকে শিরোনাম দিয়েছি হাউ হেলদি ইজ দ্য হেলথ বাজেট। আমরা 6 তারিখ জাতীয় সংসদে বাজেট পেশ হয়েছে 2024-25 সালের জন্য, এবং এর মধ্যে বিভিন্ন পর্যায়ে বাজেট নিয়ে নানা ধরনের পর্যালোচনা হয়েছে। আমরা আজকে সুনির্দিষ্ট একটি বিষয়ে একটু ডিপ ডাইভ করতে চাই, একটু পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করতে চাই একটি সেক্টর নিয়ে, যেটাতে আমাদের যথেষ্ট আগ্রহ আছে, সেটা হচ্ছে স্বাস্থ্য। এবং আমাদের শিরোনাম আজকে রেখেছি হাউ হেলদি ইজ দ্য হেলথ বাজেট। আজকে আমরা শুধু বাজেটের অ্যাকাউন্টিং ইস্যুস গুলো নিয়ে আলোচনা করব না, আমরা এই যে স্বাস্থ্য খাত এবং বাজেট দুটি মিলিয়ে আজকে একটা প্রাণবন্ত আলোচনার আশা রাখছি। আমাদের সাথে যুক্ত আছেন, আগে যেটা বলা হলো, প্রফেসর রুমানা হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক, প্রফেসর সৈয়দ আব্দুল হামিদ, ইনস্টিটিউট অফ হেলথ ইকোনমিক্স, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। আমাদের সাথে আরো আছেন এএমএম নাসির উদ্দিন, প্রাক্তন স্বাস্থ্য সচিব, এবং আরো আছেন ডক্টর আমিনুল হাসান, প্রাক্তন পরিচালক, হাসপাতাল ডিজিএইচএস এবং কোয়ালিটি কেয়ার এক্সপার্ট এবং হেলথ সিস্টেম এক্সপার্ট। আপনাদের প্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমরা চেষ্টা করব একটি ডিসিপ্লিনড আলোচনা করার জন্য, যাতে করে নিজেরা এবং যারা যুক্ত হয়েছেন এই আলোচনা শোনার জন্য, তারা এই বিষয়ে, স্বাস্থ্য এবং বাজেট এই বিষয়ে কিছুটা ধারণা পান। আমি প্রথমে শুরু করতে চাই বাজেটের ওই অ্যাকাউন্টিং পার্টটা দিয়ে। এবারের বাজেটে যে বরাদ্দ আছে সেটা কেমন হলো, পর্যাপ্ত কতটুকু, আগের বছরের তুলনায় কেমন এটা দেখাচ্ছে, এবং পাশাপাশি দেশের তুলনায় এটা কেমন দেখাচ্ছে। এই বিষয়গুলো আলোচনা করার জন্য আমি এখন আমন্ত্রণ জানাচ্ছি প্রফেসর রুমানা হক, ঢাকা বিশ্ববিদ্যালয়। রুমানা হক, আপনি যদি 5-6 মিনিটে আপনার এই প্রথম দফায় আপনার এই আলোচনাটা শুরু করতে পারেন। ধন্যবাদ। ধন্যবাদ। প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি আমাকে আজকে আমন্ত্রণ জানানোর জন্য এই গুরুত্বপূর্ণ ওয়েবিনারে। আমাদের এবারের বাজেটটি যদি আমরা দেখি, এখানে স্বাস্থ্য খাতের একটি দর্শন কিন্তু বলা হয়েছে, যেখানে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস 2030, পার্সপেক্টিভ প্ল্যান 2041, এগুলোকে মাথায় রেখে এবার বাজেটটা করার কথা বলা হয়েছে। কিছু দর্শন আরো বলা হয়েছে যে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া হবে, স্মার্ট হেলথ কেয়ার, হেলথ সার্ভিসেস এবার দেওয়া হবে এই বাজেটে, এবং যারা স্বল্প আয়ের মানুষ আছেন তাদেরকে অ্যাফোর্ডেবল প্রাইসে স্বাস্থ্যসেবা দেওয়া হবে, এবং যে বেসিক হেলথ কেয়ার আছে এটা ইমপ্রুভ এবং এক্সপ্যান্ড করা হবে, এটার আরো বিস্তৃতি ঘটানো হবে। এই দর্শনগুলো নিয়ে কিন্তু এবারের বাজেটটি প্রস্তাবনা করা হয়েছে। আমরা যদি দেখি, এবার বাজেটে 41,407 কোটি টাকা প্রস্তাবিত হয়েছে। উল্লেখ করতে চাই যে আমাদের স্বাস্থ্য খাতে, যেটা আমরা বলছি, আমাদের কিন্তু স্বাস্থ্যের জন্য বাজেট কিন্তু শুধুমাত্র স্বাস্থ্য মন্ত্রণালয় না, আরো প্রায় 12টি মন্ত্রণালয় কোনো না কোনো ভাবে স্বাস্থ্য খাতে কিন্তু ব্যয় করে থাকে স্বাস্থ্যের উন্নয়নে। যেহেতু এই ব্যয়ের 97 থেকে 98% স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রণালয় ব্যয় করে, সুতরাং আমি মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার তাদের বাজেটে উল্লেখ করছি, যেটা গত বছর 38,051 কোটি টাকা থেকে এটি এই বছর 41,407 কোটি টাকা হয়েছে, অর্থাৎ 8.8% বৃদ্ধি পেয়েছে। অ্যাবসলিউট অ্যামাউন্টে যদি আমরা বলি বাজেটটা বেড়েছে, কিন্তু আমরা যদি ইনফ্লেশনের কথা চিন্তা করি এবং এটা যদি একটু আমরা হিসাব করি, তাহলে দেখবো আসলে কিন্তু ইনফ্লেশন অ্যাডজাস্টেড বাজেটটা যদি হয়, তাহলে গত বছরের তুলনায় বাজেটটা রিয়েল টার্মসে বেশ খানিকটা কমে গেছে। আমরা ন্যাশনাল বাজেটের যে অংশ হিসাবে বলি শতাংশিক হারে, আমাদের ন্যাশনাল বাজেটের এবার 5.2% এই স্বাস্থ্য মন্ত্রণালয়কে একটা বরাদ্দ দেওয়া হয়েছে। 2010-11 সালের বাজেটে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাদ্দ ছিল 6%-এর উপরে, কিন্তু 2010-11 পর থেকে যদি আমরা দেখি এবং বিগত 10 বছরে কিন্তু আসলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে বাজেটটা শতাংশিক হারে ন্যাশনাল বাজেটের, এটা ক্রমান্বয়ে কমে যাচ্ছে, এবং 10 বছর ধরে আমরা দেখছি যে
এই বাজেটটা 5%-এর আশেপাশেই আছে। আমরা যদি আমাদের আশেপাশের দেশগুলোর দিকে তাকাই, যে এই কম বাজেটের ফলে আসলে এটার আমাদের ফলটা কি হচ্ছে, যে আমাদের যেই পার ক্যাপিটা হেলথ এক্সপেন্ডিচার, এইটা বলা হয় যে এটা কারেন্ট বর্তমান সময়ের যে দামে, এটাতে যদি আমরা পার ক্যাপিটা হেলথ এক্সপেন্ডিচার কারেন্ট অ্যামাউন্টে বলি, বাংলাদেশে এটা বর্তমানে ধরুন $58, এটা ওয়ার্ল্ড ব্যাংকের ডেটাটা আমি বলছি। কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া, এটা কিন্তু $65 পার ক্যাপিটা কারেন্ট হেলথ এক্সপেন্ডিচার। ইন্ডিয়াতে এটা $74। সুতরাং আমাদের পার্শ্ববর্তী দেশের থেকে কিন্তু আমাদের পার ক্যাপিটা হেলথ এক্সপেন্ডিচার কম, ইন্ডিয়া বা নেপালের সাথে তুলনা করে। আর বিশ্বের যদি বলি তাহলে তো গড় অনেক বেশি হয়ে যাবে, প্রায় $1265। সেটার দিকে আমরা না হয় নাই গেলাম। তো এখন এই যে পার ক্যাপিটা হেলথ এক্সপেন্ডিচার, এটা বড় একটা অংশ কিন্তু জনগণ তার নিজের পকেট থেকে ব্যয় করে, এবং এটার জন্য আমরা যেটা বলি আউট অফ পকেট হেলথ এক্সপেন্ডিচার আমাদের ক্রমান্বয়ে বাড়ছে। আমি একটু যদি আমরা তুলনামূলক ভাবে দেখি, যে বাংলাদেশের আমাদের আউট অফ পকেট হেলথ এক্সপেন্ডিচার প্রায় 73%, ইন্ডিয়ায় কিন্তু এটা 50%, এবং নেপালে কিন্তু এটা 51%-এর একটু বেশি। তার মানে আমরা যদি আবারও বলি যে এবারের বাজেটটা যদিও আমাদের মনে হচ্ছে যে গত বছরের তুলনায় বেশ খানিকটা বেড়েছে, প্রায় 3356 কোটি টাকা বেড়েছে, কিন্তু তারপরেও আমাদের এই বাজেটে কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশের যেই আমরা দেখতে পাচ্ছি যে পার ক্যাপিটা হেলথ এক্সপেন্ডিচার বা অন্যান্য ইন্ডিকেটরের তুলনায় আমার মনে হচ্ছে বাজেটটা যথেষ্ট কম। এখানে আরেকটি কথা উল্লেখ করতে চাই, যে আমাদের কতটুক আসলে বাজেট আমাদের থাকা উচিত স্বাস্থ্য মন্ত্রণালয়, এটা জিডিপির কত পার্সেন্টেজ আসলে স্বাস্থ্য খাতে ব্যয় করা উচিত। এটার একটা আমরা বলেছি আমাদের 8 5 ইয়ার প্ল্যানে, যে 2% জিডিপি আসলে স্বাস্থ্য খাতে আমাদের ব্যয় করা উচিত। কিন্তু আমরা এইবারের বাজেটটা দেখলাম, এটাও কিন্তু আমাদের সরকারের দিক থেকে 0.7% আসলে জিডিপির অংশ এখানে হয়তো যাচ্ছে। গত বছরও এরকম 7-8%, অর্থাৎ 1%-এর নিচে। পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার দিকে যদি একটু তাকাই, তারা কিন্তু 2025 সালের মধ্যে জিডিপি 2.5% স্বাস্থ্য খাতে বরাদ্দের কথা বলেছে। ইন্ডিয়াতেও আমরা দেখছি যে সেখানেও তারা যে খুব সফল হয়েছে তা না, কিন্তু এই সাম্প্রতিক বাজেটে 22-23 অর্থ বছরেও তারা জিডিপির প্রায় 1.6% সরকার কিন্তু স্বাস্থ্য খাতে তারা বাজেট বরাদ্দ করেছে। অর্থাৎ জিডিপির শতাংশিক হারেও কিন্তু আমরা দেখছি যে আমাদের এই স্বাস্থ্য খাতে আমরা বাজেট আমাদের পার্শ্ববর্তী দেশগুলোর তুলনায় পিছিয়ে আছি। আহ আমি জানি না আমার সময় আছে কিনা, কিন্তু আমি হয়তো এই পর্যায়ে শেষ করব, যদি পরবর্তীতে সময় পাই আমি হয়তো আবার আসবো। অসংখ্য ধন্যবাদ রোমানা হক। আপনি খুব তুলে ধরেছেন যে বিগত এক দশকে যদি দেখি, বাংলাদেশের স্বাস্থ্য খাতে বাজেট দৃষ্টিকোণ থেকে বরাদ্দ কমে গেছে। অ্যাকচুয়ালি সেটাই একটা, যদিও অ্যাবসলিউট অ্যামাউন্টে বেড়েছে, কিন্তু কমে যাওয়া বা বলা যায় যে একটা স্থবির হয়ে আছে 5%-এর রাউন্ডে। কিন্তু আপনি আরো একটা কথা বলেছেন যে আমাদের অষ্টম পঞ্চম বার্ষিকী পরিকল্পনায়, যেটার মেয়াদ শেষ হতে যাচ্ছে 2025-এ, সেখানে কিন্তু বলা ছিল 2%, জিডিপির 2% স্বাস্থ্য খাতে ব্যয়ের জন্য। আমরা সেখানে 0.7%-এ আটকে আছি। তো এই বাস্তবতা নিয়ে আমরা আছি, যেখানে আমাদের কিন্তু ইউনিভার্সাল হেলথ কাভারেজ, এসডিজির 4-এর যে লক্ষ্যমাত্রা, অনেক উচ্চাকাঙ্ক্ষী আমাদের চাহিদাগুলো আছে। সেই তুলনায় বাজেটের এই অপ্রতুল বরাদ্দ অবশ্যই একটা বিবেচ্য বিষয়। আমি এখন আসতে চাচ্ছি আমাদের প্রাক্তন স্বাস্থ্য সচিব এএমএম নাসির উদ্দিনের কাছে, যে বরাদ্দ তো কম বুঝলাম, তার মধ্যে এই বরাদ্দই কতটুকু সঠিকভাবে ব্যবহৃত হচ্ছে, এবং এই বাস্তবায়নের যে বিষয়গুলো, এগুলো এই কম বরাদ্দের বিষয়টাকে আরো বেশি সমস্যা প্রণীত একটা জায়গায় নিচ্ছে কিনা, সার্বিকভাবে আপনি যদি এই বিষয়টার উপর কিছু আলোকপাত করেন, যে ইউটিলাইজেশন অফ বাজেট and implementation of budget allocations. এএমএম নাসির উদ্দিন। নাসির উদ্দিন কি আমাদের সাথে আছেন? আচ্ছা, উনি দেখছি যে উনি হয়তো এই মুহূর্তে নেই। তাহলে আমরা এই বিষয়ে আবার ফিরে আসব। আমাদের অন্যতম একটা বিষয়, বরাদ্দ কম হলেও তার মধ্যে বিন্যাস এমনভাবে করা যায় যাতে করে বরাদ্দের বিষয়গুলো যেন
সাধারণ মানুষের দোরগোড়ায় বেশি করে পৌঁছানো যায়। এই যে ইকুইটি ইস্যুস গুলো, সাম্যতার যে বিষয়গুলো, এগুলো নিয়ে বাজেট নিয়ে আমাদের আলোচনা একটা অত্যন্ত বড় কৌতূহলের জায়গা। এখানে প্রফেসর সৈয়দ আব্দুল হামিদকে আমি আমন্ত্রণ জানাচ্ছি। আপনার দৃষ্টিতে এই যে অপ্রতুল বরাদ্দ যেটা আছে, সেটাও সেটার বিন্যাসের ব্যবহার সাধারণ মানুষের স্বার্থে কতটুকু, সাধারণ মানুষের স্বাস্থ্য চাহিদা কতটুকু মেলাচ্ছে? প্রফেসর সৈয়দ আব্দুল হামিদ। অনেক ধন্যবাদ স্যার, আমাকে দাওয়াত করার জন্য এবং কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। অনেক গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা হয়েছে, রোমানা খুব সুন্দর বলেছেন। আম, আমি যেটা মনে করি স্যার, যে যে সরকারি খাতে যারা সেবাটা নিচ্ছে, আমরা জানি যে এই বাজেটের যে অংশগুলো, সেটা অপারেটিং বাজেট, ডেভেলপমেন্ট বাজেট, একটা আমাদের সবাই জানা আছে। তো ইমিডিয়েট যদি বলতে হয় যে গরিব মানুষ, যদি বলা হয় যে এই বাজেট থেকে গরিবরা কি সুবিধা পাবে বা ইকুইটির ইস্যুটা কিভাবে অ্যাড্রেসড হবে, বা সেটা আদৌ সেটা বলা হয়েছে কিনা, সেই জায়গাটাতে যদি আমরা আসি, তাহলে আমরা দেখতে পাবো যেটা, সেটা হলো যেটা ডক্টর রোমানা বলেছে, যে এই বাজেটটা স্যার গত বছরে যে বাজেট ছিল সেটা আসলে ইনফ্লেশনারি এবং ইনক্রিমেন্টাল যে ইস্যুগুলো আছে সেটা কম্পেয়ার যদি করি, তাহলে আসলে বাজেট বাড়ে নাই। এখন আমরা যদি ইকুইটি ইস্যুতে আসি, যে মানুষ কোথা থেকে সেবা নেয়, এখানে হেলথের আমরা জানি যে দুটো দুটো তিনটা সেফটি নেটের বিষয় আছে। একটা আমাদের এসএসকে, যেটা গরিব মানুষকে টার্গেট করে দেওয়ার জন্য একটা পাইলটিং, এটা আমাদের সবাই জানা আছে। আরেকটা যেটা আছে আমাদের ম্যাটারনাল ভাউচার স্কিম। আমার মনে হয় না যে এসএসকে যেহেতু প্রসারিত হয়নি, সো এসএসকে এর জন্য অতিরিক্ত বাজেট রাখার সুযোগ হয়েছে এখানে। কারণ যেহেতু এসএসকে আরো 5টা-7টা ডিস্ট্রিক্টে যাওয়ার কথা ছিল, আমার মনে হয় সেখানে এসএসকে নেওয়া যায়নি, যার কারণে সেটার জন্য হয়তো বাজেট নাই। আর টাঙ্গাইলে যতটুকু আছে সেটার জন্য হয়তো বাজেটটা রাখা হয়েছে। যেহেতু মাইক্রো বাজেট, দ্যাট মিনস লাইন আইটেম অনুযায়ী বাজেট আমাদের এখনো জানার সুযোগ হয়নি, সেই বইটা আমরা এখনো পাই নাই। ডিটেলস বই পাইলে হয়তো বোঝা যাবে। তবে এসএসকে যেহেতু এক্সপানশন হয়নি, সো আমার মনে হয় এখানে যে ইকুইটির ইস্যু যেটা এসএসকে দিয়ে অ্যাড্রেস করার সুযোগ ছিল, সেটা কিন্তু এখানে নাই আর কি, বাড়ে বাড়ে নাই গত বছরের তুলনায়। অন্যদিকে যদি বলি ম্যাটারনাল ভাউচার স্কিম, গত বছর পর্যন্ত আমরা জানি যে এটা 50-52টা উপজেলাতে ম্যাটারনাল ভাউচার স্কিম চালু ছিল। এবছরও হয়তো আমি জানা নেই যে এটা বাড়িয়েছে কিনা, তবে আমার মনে হচ্ছে যে একই রকম আছে। তাহলে এই দুটো জায়গা যদি দেখি যে হেলথের দুটো সেফটি নেট, সেটা কিন্তু এটা বাড়ে নাই। সো ইকুইটির জায়গাটা এই একটা গত বছরের তুলনায় আমরা বলতে পারি যে না, একই জায়গায় রয়েছে, স্ট্যাটাস কো অবস্থায় আছে। অন্যদিকে যদি দেখি আমরা যে ইকুইটি জায়গাগুলো, কারণ সাধারণত মানুষ সেবা নেয় সরকারি হসপিটালগুলো থেকে, এবং সেই সরকারি হসপিটালগুলোতে মানুষ ওষুধ পায়, সেখান থেকে ডায়াগনস্টিক সেবা পাওয়ার কথা, সেখান থেকে আরো সার্ভিস পাওয়ার কথা। এখানে আমি যেটা মনে করি যেটা, সেটা হলো যে ওষুধের জায়গায় যদি আসি, যেহেতু ইনক্রিমেন্টাল যে বাজেট যেটা হয়েছে, সেই বাজেটে ওষুধের দাম আগের তুলনায় অনেক বেশি। বেশি মিন্স যেটা, সেটা হলো আমরা স্যার সার্বিক মুদ্রাস্ফীতির কথা দেশে জানি যে সেটা এটা 9% বা সো, এটা সরকারি হিসেবে, কিন্তু আসলে বেসরকারি হিসেবে বা সঠিক হিসাব করলে এটার পরিমাণ কত হবে সেটা সেটা আমরা এখনো কেউ জানি না, নিশ্চয়ই বেশি হবে। তো সেক্ষেত্রে যে ওষুধ বা অন্যান্য যে সমস্ত সামগ্রী আছে, ট্রিটমেন্ট সামগ্রী, সেটা মুদ্রাস্ফীতি কিন্তু কম না। আমার মনে হয় সাধারণ মুদ্রাস্ফীতি থেকে বেশি হবে, সাধারণ গুডসের থেকে বেশি হবে। সেই ক্ষেত্রে যদি আমরা বিবেচনা করি, তাহলে গত বছর যে পরিমাণ আমরা ওষুধ কিনতে পেরেছিলাম, বা যে পরিমাণ রিয়েজেন্ট বা অন্যান্য ডায়াগনোসিস সেবার জন্য যে সমস্ত আমাদের ফ্যাসিলিটি ছিল, সেটা এই বছর এই বাজেট দিয়ে কেনা করা যাবে না। বাজেটের যে আমরা যে বৃদ্ধিটা দেখলাম আর কি, তাহলে সেক্ষেত্রেও দেখা যাচ্ছে যে যে এই যে ওষুধ প্রাপ্তির যে বিষয়, উপজেলা হেলথ কমপ্লেক্স বা ডিস্ট্রিক্ট বা সরকারি হসপিটাল থেকে, বা ডায়াগনস্টিক সেবা যতটুকু ছিল, সেই সেই ততটুকু ধরে রাখা যাবে কিনা, সেই জায়গাগুলোতে কিন্তু আমাদের যথেষ্ট সন্দেহের বিষয় রয়েছে। তো ইকুইটি ইস্যুতে এবং কমিউনিটি ক্লিনিক সহ যেটা ইউনিয়ন সাব সেন্টার বা যে সমস্ত জায়গায় সেবা দেওয়া হয়েছে, সেখানেও যে যে খুব বেশি পরিবর্তন করা হয়েছে ইনপুটে, সেটা আমরা কোথাও দেখি না। যদিও ডক্টর রহমানা বলেছে যে বাজেট বক্তৃতায় বলা হয়েছে যে এটা, সেটা হলো এটা ইকুইটি ইনশিওর করবে, এটা অ্যাফোর্ডেবিলিটি ইনশিওর করবে, নানা কথা, নানা দিক দর্শন সেখানে বলা হয়েছে। এগুলো আমি মনে করি এগুলো কথার কথা, কথার ফুলঝুরি, এগুলো থাকছে বিভিন্ন বাজেটের লিটারেচারে, সেইগুলো আরেকটু হয়তো পুলিশ করে এটা বলে দেওয়া হয়েছে। কিন্তু যেটা স্বাস্থ্যমন্ত্রী বারবার বলেছেন যেটা, সেটা হচ্ছে যে আমাদের উপজেলা হেলথ কমপ্লেক্সকে ফাংশনাল করা, বা নিচের হসপিটাল প্রাইমারি লেভেল কেয়ার ফ্যাসিলিটিকে ফাংশনাল করা, সেই ফাংশনাল করার জন্য আমরা কিন্তু বাজেটে তেমন কোনো
যে যে লাইন আইটেম, সেই লাইন আইটেমটা দেখি নাই। কারণ লাইন আইটেম যদি না থাকে তাহলে তো বাজেট দেওয়ার সুযোগ নাই, তো তাহলে সেই লাইন আইটেমটাই সংযোজিত হয়নি। আমরা যদি দেখতাম যে না, যে উপজেলাতে ইমার্জেন্সি মেডিকেল অফিসারের পোস্ট দেওয়া হয়েছে, উপজেলাতে সাপোর্ট স্টাফে যে পোস্টগুলো ভ্যাকান্সি আছে সেগুলোকে ফিল আপ করার চেষ্টা করা হয়েছে এবং কমিট করা হয়েছে এগুলো ফিল আপ করা হবে। আমরা যদি দেখতাম যে উপজেলার ল্যাব ফ্যাসিলিটিস গুলোকে সচল করার চেষ্টা করা হয়েছে, আমরা যদি দেখতাম যে ওষুধের যে 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 অপ্রাপ্যতা রয়েছে সেগুলোকে আরো বেশি বাড়িয়ে দেওয়ার কথা বলা হয়েছে, সেই কথাগুলো যদি থাকতো তাহলে আমরা বুঝতাম যে যে না, এই জায়গায় এই ইকুইটির ইস্যুটা নিশ্চিত হয়েছে। আমরা যদি অ্যাফোর্ডেবিলিটির ইস্যুতে আসি, আমার কি সময় আছে স্যার? হ্যাঁ, বলো বলো যে, আমরা তবে যদি তারা অ্যাফোর্ডেবিলিটির ইস্যুতে আসি তাহলে আমি জানি না যে এই বাজেট, যারা বাজেট বক্তৃতায় বলেছে তারা এই বাজেট স্বাস্থ্য খাতের কিভাবে অ্যাফোর্ডেবিলিটি ফিরিয়ে আনবে আমার আমার ঠিক জানা নেই। কারণ হচ্ছে যে আমার যদি সরকারি হসপিটাল থেকে যারা সার্ভিসটা নিচ্ছে, সেই সার্ভিসের যে অংশটা তারা গত বছরের বাজেটের হিসাবে পেয়েছে, এই বছরের বাজেটের হিসাবে সেই অংশটা যদি পায়, এবং বাকি অংশ ওষুধ এবং ডায়াগনস্টিক টেস্ট বা অন্যান্য সেবা যদি ইনক্লুডিং অ্যাম্বুলেন্স, এই সেবাগুলো যদি বাইরে থেকে নিতে হয়, দ্যাট মিনস প্রাইভেট সেক্টর থেকে যদি নিতে হয়, তাহলে সেখান থেকে অ্যাফোর্ডেবিলিটির ইস্যুটা আসছে না। বরং যেটা আগে বললাম যে সুযোগ সুবিধা যেহেতু আরো কমে যাবে, তাহলে অ্যাফোর্ডেবিলিটির জায়গাটা কিন্তু তাদের যেটা বলা হচ্ছে সেটা আসলে আমার মনে হয় যে খুব অমূলক একটা কথাবার্তা আর কি। এবং কোনো সুনির্দিষ্ট কিন্তু প্যাকেজ নাই যে 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 যেটা দিয়ে বলা হবে যে হ্যাঁ, এইটা দিয়ে অ্যাফোর্ডেবিলিটি হতো। যদি আমাদের ইন্স্যুরেন্স থাকতো, আমাদের যদি অন্য কোনো সোশ্যাল সেফটি নেট প্রোগ্রাম থাকতো, বা অন্য কিছু একটা নতুন কম্পোনেন্ট থাকতো যেটা অ্যাফোর্ডেবিলিটি ইস্যুকে অ্যাড্রেস করে, তাহলে আমরা বলতে পারতাম যে না, যে বাজেট অ্যাফোর্ডেবিলিটি ইস্যুটা অ্যাড্রেসড হয়েছে। কিন্তু সেরকম কিন্তু কোনো কম্পোনেন্ট দেখতে পাইনি। আমি মনে হয় এটা এখানে পরের ধাপে কথা বলা যায়। আমি প্রফেসর হামিদ, আমি একটা সম্পূরক প্রশ্ন এখানে রাখতে চাই যে এসেনশিয়াল সার্ভিস প্যাকেজ, এটা তো ইকুইটির জন্য অন্যতম একটা পদক্ষেপ সরকারের। এটার কি আপনি দেখেছেন কোনো কি অবস্থা এটার স্যার, বরাদ্দের? এসেনশিয়াল সার্ভিস প্যাকেজ এটা যেটা, সেটা হচ্ছে যে এটা ইটস এ প্যাকেজ। এটা এটা হচ্ছে যে হিসাব করা হয় একটা এসেনশিয়াল সার্ভিস প্যাকেজ দেওয়া হবে, বাট এটা এটা যে লিঙ্ক করে যে ফ্যাসিলিটি গুলোকে এটা লিঙ্ক করে দিবে এবং সেটা বাড়িয়ে দিবে, সেই জায়গাগুলোতে কিন্তু নাই। এটা সরকারের একটা ইউজুয়াল একটা হিসাব, যে এসেনশিয়াল সার্ভিস একটা কম্পোনেন্ট, সেটা দেওয়া হচ্ছে। এবং এটা কিন্তু আমাদের কমিউনিটি ক্লিনিক থেকে শুরু করে টারশিয়ারি হসপিটাল পর্যন্ত কিন্তু এসেনশিয়াল সার্ভিসের কম্পোনেন্ট গুলো কম বেশি আছে স্যার। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আমরা আবার ফিরে আসবো এইসব বিষয়ে। আমি জানি না এম নাসির উদ্দিন ফিরেছেন কিনা। আপনি যদি ফিরে থাকেন একটু আওয়াজ দেন। সম্ভবত ফিরতে পারেননি, তাহলে আমরা চলে যাব কিন্তু ডক্টর। দেখতেছি আমি এখানে NM নাসিরউদ্দিন জয়েন্ট এজ এ গেস্ট, এটা উনি তো আসছেন। আসছেন, আসছেন, কিন্তু কিন্তু অন্য অন্য জায়গায় জয়েন করে ফেলছেন কিনা বোঝা যাচ্ছে না। না না, এখানে ছবি আচ্ছা, দেখা যাচ্ছে। ঠিক আছে, এক মিনিট। আমি না, উনি আমাদের উনি স্যার কানেক্টেড আছেন স্যার। নাসের, আপনি আপনি মিউট, আপনি মিউট হয়ে আছেন, আপনি মিউটেড, আপনি কথা বললেও শুনছি না আমরা। আপনি আপনি দরকার হলে এক্সিট করে আবার ফিরে আসেন, আমরা আমিনুল হাসান থেকে এর মধ্যে শুনে নেব। আপনি ফিরে আসেন। আমিনুল হাসান, আপনি শুনলেন ডক্টর রুমানা হক এবং প্রফেসর হামিদের বক্তব্য। আমরা যেটা দেখলাম যে বরাদ্দ সেই অর্থে স্বাস্থ্যকে গুরুত্ব দেয়া হচ্ছে, এটা প্রতীয়মান হচ্ছে না। আমরা যদি বরাদ্দের ট্রেন্ডটা দেখি এবং সেই বরাদ্দের মধ্যে সাধারণ মানুষের চাহিদাগুলোকে অগ্রাধিকার দেওয়ার বিষয়ে এখানে আমরা একটা গতানুগতিকতা দেখছি, এবং আলাদা কোনো বিশেষ উদ্যোগের নজর পড়ছে না। একই সাথে আমাদের অন্যতম একটা বিষয় হচ্ছে কোয়ালিটি। কারণ সার্ভিস শুধু পেলে হবে না, আমাদের কোয়ালিটিটাও অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয়। আপনি যদি এই দৃষ্টিকোণ থেকে, এই যে সার্বিকভাবে কোয়ালিটি অফ কেয়ার এবং এই যে বাজেট যা বরাদ্দ দেওয়া হয়েছে, সেই দৃষ্টিকোণ থেকে কোয়ালিটি অফ কেয়ার কোথায় আমরা আছি সে বিষয়ে যদি একটু আলোকপাত করেন ডক্টর আমিনুল হাসান। ধন্যবাদ স্যার। বেসিক্যালি আমাদের আজকের প্রথম দুইজন বক্তা প্রফেসর রুমানা, উনি যেহেতু খুব সংক্ষেপে আমাদের স্বাস্থ্যের বর্তমান অ্যালোকেশন নিয়ে উনি ব্রিফ করেছেন, এবং প্রফেসর হামিদ খুব সিলেক্টিভ বিষয়গুলা, যেগুলা অ্যাকচুয়ালি ফোকাসড হওয়া দরকার ছিল আমাদের এই বাজেটে, অথচ এইগুলাকে ওইভাবে ফোকাসড হয়নি, সেই বিষয়গুলাকে উনি তুলে এনেছেন। আমি যে বিষয়টা একটু বলার চেষ্টা করব, যেখানে আমাদের অ্যাকচুয়ালি অ্যাগ্রিড যে আমাদের জিডিপির যদি
অ্যারাউন্ড 2% যদি আমরা অ্যালোকেট করতে না পারি, সেখানে কিন্তু আমরা প্রতিবারই আমরা দেখতেছি ওই 0.7 সামথিং আমরা এর পর্যায়ে আমরা রয়ে গেছি। এখন এইখান থেকে এই কনস্ট্রেনে আমাদের যেখানে একটা রোবাস্ট হেলথ কেয়ার ইনফ্রাস্ট্রাকচার এবং সার্ভিস ডেলিভারি দরকার, আমাদের এই উত্তরণটা কিভাবে হবে এটা কিন্তু ফিগার আউট করা খুবই ডিফিকাল্ট। তো এই জন্য আমি আজকে খুব সংক্ষেপে বলার চেষ্টা করব যে আমাদের এই যে বাজেট অ্যালোকেশন যেটা আছে, এইখানে আমাদের কোয়ালিটি এবং এক্সেসিবিলিটি, হেলথ কেয়ার সার্ভিসের যে এক্সেসিবিলিটি, সেটার ইম্প্যাক্টটা কি, সেটা আমি একটু দেখার আলোচনা করার চেষ্টা করব। আমরা জানি যে আমাদের এসডিজি এবং ইউনিভার্সাল হেলথ কাভারেজের যে ডোমেইন গুলো আছে, সেই ডোমেইন গুলোর ভিতরে একটা ইম্পর্টেন্ট ডোমেইন মেজরিটি তিনটা আছে। একটা হচ্ছে প্রাইমারি হেলথ কেয়ার, সেকেন্ড হচ্ছে আমাদের ম্যাটারনাল চাইল্ড হেলথ, অ্যান্ড থার্ড হচ্ছে আমাদের নন কমিউনিকেবল ডিজিজ। মোটামুটি আগামীতে আমাদের হেলথ কেয়ার সার্ভিস ডেলিভারি সবচেয়ে চ্যালেঞ্জিং হচ্ছে এই তিনটা এরিয়া। এই তিনটা এরিয়াকে যদি আমরা প্রপারলি অ্যাড্রেস করতে না পারি, তাহলে কিন্তু আমরা এই আগামী 2030 সালে আমাদের যে এসডিজি বা ইউনিভার্সাল হেলথ কাভারেজ, সেটা কিন্তু অ্যাচিভ করা খুবই ডিফিকাল্ট হবে। তা আমি অ্যাকচুয়ালি আলোচনা করার অনেক কিছু ছিল, কিন্তু এই স্বল্প সময়ে সবকিছু আলোচনা করা সম্ভব না। আমি খুবই মানে সিলেক্টেড বিষয়গুলা বলবো। যে প্রথমে যদি আমরা প্রাইমারি হেলথ কেয়ার বলি, তা আমাদের প্রাইমারি হেলথ কেয়ারের আমাদের এই মুহূর্তে আমরা যদি একদম মানে অপটিমাম লেভেলে ফোকাস করতে না পারি, তাহলে কিন্তু আমাদের আলটিমেটলি এসডিজি এবং আমরা যে ইউনিভার্সাল কাভারেজের কথা বলছি, সেটাকে আমাদের অ্যাচিভ করা দুরূহ হয়ে যাবে। সেই ক্ষেত্রে আমাদের এখন যে এই বাজেটে আমাদের যে ইম্প্যাক্টটা হবে, যে আমাদের যে মানে এক্সেসিবিলিটির যে ইম্প্যাক্ট, যে আমাদের লিমিটেড এক্সপানশন এর একটা চ্যালেঞ্জ রয়ে গেল, আমাদের মেইনটেনেন্সের একটা চ্যালেঞ্জ রয়ে গেল, আর হেলথ কেয়ার ওয়ার্কফোর্সের যে শর্টেজ, সেটা কিন্তু আমরা কতটুকু এই বাজেট দিয়ে আমরা কাভার করতে পারবো, সেই একটা চ্যালেঞ্জ রয়ে গেছে। এবং পাশাপাশি রুরাল ডিসপ্যারিটি, এবং এইগুলা কিন্তু কোয়ালিটি কেয়ারের সঙ্গে অতপ্রতভাবে সম্পর্কিত। যে এখানে ট্রেনিং লাগবে, ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট লাগবে, আমাদের পেশেন্ট এক্সপেরিয়েন্সের একটা স্টাডি লাগবে। এই সবগুলো কিন্তু আমার এক্সেসিবিলিটির কে আমরা প্রপারলি আমরা অ্যাড্রেস করার জন্য আমাদের খুবই জরুরি। আর একটা যেটা বিষয়, চাইল্ড হেলথ, আমাদের এই মুহূর্তে যে আমরা যে স্ট্রাগল করছি, যে আমাদের ম্যাটারনাল মর্টালিটি কে কমিয়ে আনা এবং ইনফ্যান্ট মর্টালিটি কমিয়ে আনা, সেটাও কিন্তু আমরা সিরিয়াস একটা চ্যালেঞ্জের মুখে পড়ে যাব। যে আমাদের এন্টিনেটাল এবং পোস্টনেটাল কেয়ার, যেটা লিমিটেড ফান্ডিং দিয়ে খুবই ম্যানেজ করা খুব ডিফিকাল্ট হবে। পাশাপাশি আমাদের এইখানে যে ইমিউনাইজেশন প্রোগ্রাম এবং নিউট্রিশনাল সাপোর্ট, এবং পাশাপাশি যে রুরাল ডিসপ্যারিটি গুলো রয়ে গেছে, সেগুলো কিন্তু আমাদের এই লিমিটেড বাজেট দিয়ে আমাদের অ্যাড্রেস করা খুবই ডিফিকাল্ট হবে। আর একটা থার্ড যেটা এরিয়া, নন কমিউনিকেবল ডিজিজ, হুইচ ইজ দ্য মোস্ট চ্যালেঞ্জিং ইন দ্য কারেন্ট কনটেক্সট, সেখানে যদি আমাদের দেখি, এখানে আমাদের কিন্তু অ্যাকচুয়ালি মানে দিস ইজ দ্য রাইট টাইম টু অ্যাড্রেস প্রপারলি। সেখানে ডিউ টু ইনএডুকুয়েট ফান্ডিং, আমাদের যে ফ্যাসিলিটি ডেভেলপমেন্টের যে প্ল্যানিং ছিল গত সেক্টর প্রোগ্রামে বা এই সেক্টর প্রোগ্রামে যেটা আছে, সেটাও কিন্তু আমরা জানি না যে এই লিমিটেড বাজেট দিয়ে আমরা এটার জন্য কতটুকু ফ্যাসিলিটি ডেভেলপমেন্ট করব। আর পাশাপাশি একটা আউট অফ পকেট এক্সপেন্ডিচার, যেটা আমরা জানি যে এটা আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জিং এরিয়া, সেটাও কিন্তু আমাদের এনসিডি ম্যানেজমেন্টের জন্য আমাদেরকে মানে খুব চ্যালেঞ্জের মুখে ফেলে দিবে। আর পাশাপাশি আমাদের যে ডিসপ্যারিটিটা রয়ে গেছে, রুরাল ডিসপ্যারিটি, সেটাও কিন্তু আমাদের ফ্লেক্সিবিলিটির পক্ষে একটা বড় ব্যারিয়ার। এগুলি কিন্তু কোয়ালিটি কেয়ারের আমাদের সামনে আমাদেরকে অ্যাড্রেস করবে। আমরা যে এটার কোয়ালিটি কেয়ার এনশোর করার জন্য আমাদের যে প্রিভেন্টিভ মেজার, পেশেন্ট এডুকেশন, ক্রনিক ডিজিজ ম্যানেজমেন্ট এবং পার ক্যাপিটা এক্সপেন্ডিচার, এই বিষয়গুলো যদি প্রপারলি যদি আমরা বাজেটারি অ্যালোকেশনের ভিতরে না নিয়ে আসতে পারি, তাহলে কিন্তু আমাদের আগামীতে আমাদের এসডিজি বলি, আমরা ইউনিভার্সাল হেলথ কাভারেজ বলি, আমরা কিন্তু সিরিয়াস আমরা চ্যালেঞ্জের মুখে পড়ে যাব। আমরা কিন্তু অলরেডি এটা নিয়ে আমরা স্ট্রাগল করছি। তা আমার মনে হয় যে এই তিনটে এরিয়াকে আমাদেরকে লিমিটেড বাজেটে কিভাবে আগামীতে আমরা ম্যানেজ করব, একটা যথাযথ প্ল্যান করে তারপর আমাদেরকে আগাতে হবে। স্যার, আমার এই পর্যন্তই আপাতত, ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ ডক্টর আমিনুল হাসান। আমি আপনাদের বিশেষ করে আমি জানি না নাসের আপনি কি যোগ দিতে পেরেছেন কিনা। যোগ দিয়েছি তো, দেখতে পাচ্ছেন না? আপনাকে দেখতে পাচ্ছি এবং আপনার গলাও শুনতে পাচ্ছি। অসংখ্য ধন্যবাদ আপনি অপেক্ষা করার জন্য এবং আপনার ধৈর্যের জন্য। আমরা শুনে
জন্য বক্তব্য। আপনার জন্য প্রারম্ভিক যে বিষয়টা আমি চিহ্নিত করেছিলাম, যেটাতে আপনি কথা বলতে পারতেন, যে বাজেট ব্যবহারের বিষয়টা, ইউটিলাইজেশন এন্ড ইমপ্লিমেন্টেশন, এই বিষয়ে যদি আপনি কিছু বলেন। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে আপনাদের সবাইকে। ইনফ্যাক্ট আই হ্যাড টু স্ট্রাগল এ লট যে টু বি কানেক্টেড উইথ দ্য নেটওয়ার্ক। এনিওয়ে, বাজেট তো আমরা সাধারণত হেলথ সেক্টরে কেন সবখানে, যে আমাদের ন্যাশনাল যখন বাজেট হয় এটা নিয়ে অনেক আলোচনা হয়, একাডেমিক ডিসকাশন হয়, সভা সেমিনার হয়। এবং হেলথ সেক্টরে যদি বাজেটের কথা আমরা বলি, দেখা যাবে যে গত এক দশকে মোটামুটি ভাবে বাজেটের এলোকেশনও প্রায় একই রকম, বাজেটের আলোচনাও প্রায় একই ধরনের। সবাই কিন্তু একিউজ করে অ্যাবাউট লো রেট অফ বাজেট ইমপ্লিমেন্টেশন। এবং আমাদের যে কালচার, এটা এক ধরনের কালচার হয়ে গেছে। সব মিনিস্ট্রিতে একই রকম, বাট হেলথ মিনিস্ট্রিতে একটু বেশি, যে লো রেট অফ বাজেট ইউটিলাইজেশন, এটা কালচারে পরিণত হয়েছে। তো এটা তো আর এমনি এমনি হয় না। দেয়ার আর হোস্ট অফ রিজনস কেন এই বাজেট লো রেট অফ ইউটিলাইজেশন হয়। আমি আমার একটা অভিজ্ঞতার কথা বলি। when I took up the assignment as Secretary Ministry of Health back in 2008, তখন আমি গিয়ে দেখলাম more than 100 ডক্টরস, তাদের বিরুদ্ধে দুর্নীতির এলিগেশন আমার টেবিলে তদন্ত হয়ে গেছে। এখন এদের বিরুদ্ধে প্রসিডিং নিতে হবে 100-র উপরে ডাক্তার। তোর মধ্যে অনেক নামজাদা শিক্ষকরা আছেন, প্রফেশনালরা আছেন। এখন তারা ওই যে প্রসিডিং ড্র করার জন্য আমার টেবিলে যখন ফাইল দিয়েছে, আমি খুব স্টাডি করে দেখলাম যে all allegations are procurement related. All allegations are procurement related. এখানে তারা আইন কানুন মানেন নাই, প্রকিউরমেন্ট রুলস মানেন নাই, রুলস ভায়োলেট করে প্রকিউরমেন্ট করেছেন, তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। একটা কথা বলে রাখা ভালো, অনিয়ম থেকে কিন্তু দুর্নীতির জন্ম হয়, অনিয়ম থেকে দুর্নীতির জন্ম হয়। কিন্তু সব অনিয়মই দুর্নীতি নয়, সব অনিয়মই দুর্নীতি নয়। তো আমি স্টাডি করে দেখলাম, তখন আমি একটা কমেন্টস দিলাম আমার সাবঅর্ডিনেট অফিসার, এডিশনাল সেক্রেটারিদের কাছে জানতে চাইলাম যে এদেরকে যে আমরা দায়িত্ব দিয়েছিলাম প্রকিউরমেন্টের, ওরা যে প্রকিউরমেন্টের জন্য ইনভলভ করলাম, এরা কি কি ট্রেনিং করেছে। পরে দেখা গেল almost none of them had any training whatsoever about the procurement procedure. বাংলাদেশের যে প্রকিউরমেন্ট রুলস লজ আছে, এগুলা সম্পর্কে ওনাদের কোনো ধারণাই ছিল না। সুতরাং ওনারা যখন অ্যাজ হেলথ ফেসিলিটি ম্যানেজার্স যখন প্রকিউরমেন্টে গেছেন, ওনারা মোটামুটি ভাবে ওনাদের নিজস্ব চিন্তা ভাবনা থেকে যেভাবে তাড়াতাড়ি করে প্রকিউরমেন্ট করে ফেলেছেন, নট নেসেসারিলি উইথ দ্য ইন্টেনশন অফ কারাপশন। আমি সবাই 100% ফ্রি ফ্রম করাপশন ছিল এই কথা আমি বলছি না, বাট আমার কাছে মনে হয়েছিল মেজরিটি এখানে যে অনিয়ম যেটা করেছে, এটা ল্যাক অফ নলেজের কারণে হয়েছে। সুতরাং হেলথ ম্যানেজার যারা থাকবেন, ফ্যাসিলিটি ম্যানেজার যারা থাকবেন, যাদের, এবং মোস্ট অফ দেম আর হেলথ প্রফেশনালস, বড় বড় ডাক্তার সাহেবরা, মেডিসিনের ডাক্তার, কার্ডিয়াক রিলেটেড ডক্টর, এবং বড় বড় ডাক্তার, সার্জারির প্রফেসর, তাদেরকে বিভিন্ন ইনস্টিটিউশনে আমরা হেড হিসেবে বসিয়ে দিয়েছি। এর মধ্যে অনেককে প্রকিউরমেন্ট কমিটিতে রাখা হয়েছে। দেখা গেল যে ওই বিভিন্ন কমিটি, যে টেন্ডার কমিটি থেকে আরম্ভ করে বিভিন্ন কমিটি করা হয়, তখন তারা যে অ্যাপ্রুভ করেছেন, যিনি হেড অফ দি অর্গানাইজেশন আছেন, তিনি অ্যাপ্রুভ করেছেন, সবাইকে দুর্নীতির দায়ে অভিযুক্ত করা হয়েছে। তো সুতরাং আমি এটাকে গুরুত্ব না দিয়ে আমি বললাম, ইনাদেরকে যদি আমরা আগে যদি প্রপারলি ট্রেনিং দিতাম, যে প্রকিউরমেন্ট সম্পর্কে, ফাইন্যান্সিয়াল রুল সম্পর্কে জানাতাম, তাইলে আমরা তাদেরকে ধরতে পারতাম যে হোয়াই ডিড ইউ ভায়োলেট অল দিস রুলস। এখন এইভাবে কিছু না দিয়ে তাদেরকে বসায় দেওয়া হয়েছে। সুতরাং আমি যে পয়েন্টটা বলতে চাচ্ছি, যে হেলথ ফেসিলিটির যারা ম্যানেজার থাকবেন, বাজেট ইমপ্লিমেন্টের যারা দায়িত্বে থাকবেন, ওনাদেরকে এই যে ফাইন্যান্সিয়াল রুলস, প্রকিউরমেন্ট রুলস ইত্যাদি সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে, এবং সেভাবে একটা ট্রেনিং এর ব্যবস্থা অবশ্যই আমাদেরকে করতে হবে। এইটার অভাবে এটা প্রকিউরমেন্টে অনেক সময় ডিলে হয়ে যাচ্ছে। 2 নম্বর হচ্ছে ফান্ড রিলিজ। ফান্ড রিলিজটা টাইমলি হয় না। দেখবেন বাংলাদেশ সরকারের যে কন্ট্রিবিউশন থাকে এই যে বাজেটের মধ্যে, এই টাকাটা তাড়াতাড়ি এসে যায়, বছরের প্রথম দিকে এই টাকাটা পেয়ে যায়, এবং সবাই উৎসাহ উদ্দীপনার সাথে এই টাকাগুলো খরচ করে ফেলে।
কিন্তু ওনার যে ডেভেলপমেন্ট পার্টনারদের যে পোর্শন থাকে, যেমন ধরেন 16 থেকে 22 পর্যন্ত যে আমাদের যে সেক্টর প্রোগ্রাম ছিল, ওটাতে বোধ হয় অলমোস্ট 60% হচ্ছে যে ডেভেলপমেন্ট পার্টনার্স কন্ট্রিবিউশন থাকার কথা ওই গত 5 বছরে, অলমোস্ট 60%। এখন একটা জিনিস হচ্ছে যে আমাদের জাইকা এবং ওয়ার্ল্ড ব্যাংক যখন টাকা দেয় হেলথ সেক্টরে, এরা গ্রান্টও দেয়, ক্রেডিটও দেয়, লোনও দেয়। বাট আমাদের ডেভেলপমেন্ট পার্টনার্স মোর দেন এ ডজন পার্টনার, মোর দেন আরো বেশি 1.5 ডজন হবে বোধ হয়। এখানে আছে ডিফিট আছে, তারপরে আমাদের যে জিআইজেড আছে, তারপরে অসএইড আছে, ইউনিসেফ আছে, এরকম ইউএনএফপি আছে, এরকম ছোট বড় অনেক আমাদের যে ডেভেলপমেন্ট পার্টনাররা আছে, এদের সবার কাছ থেকে তাদের তো নিজস্ব ব্যুরোক্রেসি আছে। তাদের সব ব্যুরোক্রেসি পেরিয়ে তাদের যে টাকাটা, এটাও আমরা ঠিকমতো টাইমলি পাই না। যার জন্য এই যে ফান্ড রিলিজ ইজ এ বিগ ইস্যু। 3 নম্বর হচ্ছে, এবং দেখা যাচ্ছে যে 1 বছরে যখন আপনি প্রকিউরমেন্টে যাচ্ছেন, অনেক সময় বকেয়া থেকে যায়। আপনি একটা কাজ করছেন, একটা বিল্ডিং কনস্ট্রাকশনের জন্য কিছু টাকা খরচ করছেন, কন্ট্রাক্টরের বিলটা বাকি রয়ে গেছে। পরের বছর যখন বাজেট আপনি এলোকেট করছেন, ওই দেখবেন যে সাবস্টেনশিয়াল পোর্শন ইজ বিং ইটেন আপ বাই দি এরিয়ার পেমেন্ট। তারপর আবার এদিকে শর্টেজ হয়ে যাচ্ছে। 4 নম্বর হচ্ছে দেখবেন লাইন আইটেমটা কিন্তু কন্ট্রোল করা হয় সেন্ট্রালি। একটা বাজেটে বা প্রজেক্টে যখন আমরা বাজেট যখন করি, তখন দেখা যাবে যে বাজেটের মধ্যে বিভিন্ন লাইন আইটেম থাকে, কেনাকাটার দরকার হয়, কোন লাইন আইটেম থাকে। এখন যে হেলথ ফেসিলিটির যিনি ম্যানেজার থাকেন, যিনি ধরেন একটা হসপিটালের ডিরেক্টর বা ইনস্টিটিউশনের চিফ থাকেন, ওনাকে অটোনমি দেওয়া নাই যে উনি ইচ্ছা করলে যে একটা বিভিন্ন লাইন আইটেম যে অ্যাডজাস্ট করতে পারবেন ডিপেন্ডিং অন দি নেসেসিটি, সেটা এই অথরিটি ওনাকে দেওয়া হয় না। যার জন্য উনি অনেক সময় লাইন আইটেমে ওই অ্যাডজাস্টমেন্ট গুলো করতে পারেন না, এবং উনি তখন বিভিন্ন জায়গায় লেখালেখি করেন যে আমার এই ইমার্জেন্সি বেসিসে এই জিনিসটা কিনতে হবে। তখন এটা মিনিস্ট্রি, ফাইন্যান্স মিনিস্ট্রি তখন দৌড়াদৌড়ি করতে থাকে, এই জন্য এইটা কিন্তু ওর ডিলে হয়ে যায়। এটা একটা বড় কারণ। আমি কি টাইম কি শেষ করে ফেলেছি? আমার তো আই হ্যাভ লট অফ আদার রিজনস ওয়াই। No, that's why you will have another round to speak again. So আমার মনে হচ্ছে যে আপনি অলরেডি অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় তুলেছেন। নাসিরউদ্দিন, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? শুনতে পাচ্ছি, খুব ভালো। So I think একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন, সেটা হয়তো আমাদের উপর এটা প্রযোজ্য হচ্ছে যে বাজেট যারা দেন এবং বাজেট নিয়ে যারা আলোচনা করেন, দুই জায়গাতেই বড় ধরনের কিছু ঘাটতি রয়ে গেছে। আপনি যে বিশেষ করে আলোচনার ক্ষেত্রে আজকে যে আমি সেজন্য আমরা অনেক চিন্তা ভাবনা করে শিরোনামটা দিয়েছিলাম, হাউ হেলদি ইজ দ্য হেলথ বাজেট। আমরা শুধু একটা বাজেটকে অ্যাকাউন্টিং বিষয় হিসেবে দেখতে চাইনি। বাজেটের তো একটা লক্ষ্য আছে, সেটা হচ্ছে স্বাস্থ্য সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছানো, যাতে করে সে সহজে পায়, খরচের বোঝা না হয় এবং মানসম্মত সেবা পায়। আপনি অনেকগুলো ইস্যু তুলেছেন যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, আমরা এগুলো নোট করলাম। বিশেষ করে আপনি যে বাস্তবায়নে যে এই যে আনইউজ ফান্ডস, এরিয়ার পেমেন্টস এর কথা বললেন, একটা যেমন বড় ধরনের সমস্যা, তার মধ্যে খুব পিনপয়েন্ট করলেন যেমন আপনার রিলিজ অফ ফান্ডস, এই প্রক্রিয়াকে যদি না করা যায় সঠিক, তাহলে এই এই ধরনের সমস্যা রয়ে যাবে। আর অনিয়ম এবং দুর্নীতি, এই দুটার মধ্যে যে একটা আপনি সর্বক্ষেত্রে সমার্থক নয়, সেই বিষয়টা তুলে এনেছেন। খুবই গুরুত্বপূর্ণ বিষয়গুলো এসছে, এবং সর্বশেষ ওটাও খুব গুরুত্বপূর্ণ যে আমাদের স্বাস্থ্য প্রশাসনের এক ধরনের ডিসেন্ট্রালাইজেশনও প্রয়োজন আছে কিনা। কারণ ওভার সেন্ট্রালাইজড একটা স্বাস্থ্য প্রশাসনের কারণে বরাদ্দ এবং বরাদ্দের ব্যবহার একটা সমস্যার মধ্যে থাকতে পারে। সো এইটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো আমরা প্রথম রাউন্ডে আপনাদের প্যানেলিস্ট চারজন থেকেই বিভিন্ন দৃষ্টিকোণ থেকে আমরা বিষয়গুলো তুলে এনেছি। আমি এখন একটা বিষয় তুলতে চাই যে আমরা জানি যে কমিউনিটি ক্লিনিক, ইভেন বাজেট স্পিচেও তার উপর একটা পূর্ণ প্যারা ছিল, দেখলাম কমিউনিটি ক্লিনিক সরকার, এটা একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ সরকারের তরফ থেকে।
এইটা কতটুকু কার্যকর হচ্ছে, মানে বাজেটের এটার জন্য বরাদ্দগুলো, এটা যে কার্যকর করার জন্য বরাদ্দ পর্যাপ্ত কিনা, এই বিষয়টা আমরা এই বিষয়কে আলোকপাত করার মতো তথ্য কি আমাদের হাতে আছে এই পর্যায়ে? হামিদ বা যদি যে কেউ একটু হাত তুলে বা করে যদি বলেন। আমি আপনি যেহেতু আছেন আপনি বলেন, জি অন্য আমন্ত্রণ করব আপনারাও যদি যোগ দিতে চান এই বিষয়টা, কমিউনিটি ক্লিনিক, এটার বিষয়ে আমরা একটু আলোচনা। may I speak a little bit on this? প্লিজ সংক্ষিপ্ত করে। হ্যাঁ, একটা সংক্ষিপ্ত করে বলছি। আমাদের রাফলি দেখা গেছে হিস্ট্রিক্যালি উই স্পেন্ড অ্যাবাউট রাফলি 25% আমরা প্রাইমারি হেলথ কেয়ারে খরচ করি, রাফলি, মানে বাজেটে 25 রাফলি খরচ করি। এন্ড কমিউনিটি ক্লিনিকে ধরেন 27 মেডিসিনস বোধহয় ফ্রি অফ কস্ট দেওয়া হয়। এখন কমিউনিটি ক্লিনিক এবং অলসো দি ইউনিয়ন হেলথ সেন্টার্স, ইউনিয়ন হেলথ সেন্টার এবং কমিউনিটি ক্লিনিক এটার সুপারভিশনের দায়িত্ব হচ্ছে উপজেলা হেলথ অ্যান্ড ফ্যামিলি প্ল্যানিং অফিসারের দায়িত্ব। হি ইজ অ্যাকাউন্টেবল এটা সুপারভিশনের জন্য। এখন তার কাছ থেকে যখন আমরা তথ্য চাই যে হাউ ওয়েল দি কমিউনিটি ক্লিনিক্স আর ফাংশনিং, এরা কোনো দিন বলবে না যে আমার প্রপার এখানে কাজ করছে না, আমার ওই লোক না, এই ডিফেক্ট আছে, বলবে না। কারণ the person who is responsible for supervision and implementation, he is the monitoring authority, এবং আমরা সব রিপোর্ট কিন্তু তার মাধ্যমে চাই, ঠিক আছে। চাই। সুতরাং আমার একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট মনিটরিং মেকানিজম অফ কমিউনিটি ক্লিনিক এন্ড ইউনিয়ন হেলথ সেন্টার্স, এটা খুবই এসেনশিয়াল। এটা একদম ইন্ডিপেন্ডেন্ট অথরিটি থাকবে, এদের মাধ্যমে সব রিপোর্টিংটা হবে, সেটা একটা হলে তাইলে হয়তো একটা স্বচ্ছতা আসবে এক্ষেত্রে। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আমি আমিনুল হাসান এবং প্রফেসর হামিদ দুইজনকে একটু প্রশ্ন রাখতে চাই যে নাসিরউদ্দিন তো মনিটরিং এর কথা বললেন, আমি বলছি বরাদ্দের দৃষ্টিকোণ থেকে কমিউনিটি ক্লিনিক কি পর্যাপ্ত বরাদ্দ পাচ্ছে এই পর্যায়ে? কারণ এটাকে খুব প্রচার করা হয়, খুব একটা গুরুত্বপূর্ণ আমাদের পুরো স্বাস্থ্য ব্যবস্থার সরকারের উদ্যোগের। হামিদ, আপনি যদি বলেন। স্যার, কমিউনিটি ক্লিনিকে আমাদের যে স্ট্যাটাসে আছে আমরা জানি একজন সিএইচসিপির বেতন ভাতা যায় আর সেখানে কিছু ওষুধ যায়, এই হচ্ছে কমিউনিটি ক্লিনিকের খরচ। এখন যদি সিএইচসিপি কিছু পোস্ট গত বছর যেগুলো ভ্যাকান্ট ছিল সেগুলো পূরণ করা হয়েছে এবং সেটা গত বছরের বাজেট থেকেই অ্যাকোমোডেট করা হয়েছে, সেই বাজেটটা এই বছরও যেহেতু তারা আছে কর্মরত তাদের বাজেটটা সেখান থেকে আসবে। তাদের বেতন যেটা প্রায় প্রায় 1000 খানিক সিএইচসিপি নিয়োগ দেওয়া হয়েছিল আর কি। হ্যাঁ, আর ওষুধ যেটা সেটা হচ্ছে যে কমিউনিটি ক্লিনিকের টিপিক্যাল যে নাসির স্যার যেটা বললেন যে 27টা ওষুধ, আগে 29টা দেওয়া হতো, এখন 27টা দেওয়া হচ্ছে। তো এটার ভলিউম এবং নাম্বার এটা তো পরিবর্তন হওয়ার কথা না। তাহলে সেক্ষেত্রে আমরা যেটা বলতে পারি সেটা হলো যে এখানে এডিশনাল বরাদ্দ নাই। এবং যেহেতু আমরা যেটা বারবার বলে আসছি যে কমিউনিটি ক্লিনিকে অ্যাটলিস্ট একজন প্যারামেডিক বা নার্স নিয়োগ দেওয়া দরকার ইন এডিশন টু সিএইচসিপি, সেই ঘোষণাও কিন্তু আমার মনে হয় নাই যে ওখানে প্যারামেডিক বা নার্স নিয়োগ দেওয়া হবে। এবং সিমিলারলি আমাদের উপজেলা সরি ইউনিয়ন লেভেলে যে সাব সেন্টার বা এফডব্লিউসি যেটা আছে সেটারও যে যে কোনো পরিবর্তন বা রিস্ট্রাকচার সেটাও কিন্তু আমরা বাজেট বক্তৃতায় হয়তো নাই। তাহলে সেক্ষেত্রেও কিন্তু এডিশনাল বাজেট দেওয়ার প্রশ্ন নাই সেখানে। তার মানে যে গতানুগতিক যে ধারাটা ছিল সেটাই হয়তো কন্টিনিউ করবে। এবং আমরা বাজেটের সাইজ যদি দেখি, এই যে 3000 কোটি টাকা সামথিং যেটা বেড়েছে, এটা তো ইনক্রিমেন্টে চলে যাবে আড়াই হাজার কোটি টাকা এই কর্মকর্তা কর্মচারীদের। তাহলে সেখানে কিন্তু নতুন করে তাদের নিয়োগ বা বরাদ্দ দেওয়ার সুযোগ করা হয়নি আর কি। স্যার, হ্যাঁ স্যার, মিউট 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 হয়ে গেছেন স্যার। তার মানে হচ্ছে যে এই 2024-25-এর বাজেটে ডক্টর রুমানা হক শুরুতেই বলেছিলেন ইনফ্লেশন অ্যাডজাস্টমেন্ট করলে প্র্যাকটিক্যালি আমাদের নতুন রিসোর্স নেই। এবং হামিদ যেটা বললেন যে ইনক্রিমেন্টাল স্যালারি যে লোড, ওটাতেই এই যে বাড়তি যে টাকাটা 3000 কোটি এটাই খেয়ে ফেলবে। সুতরাং আমাদের সেই অর্থে স্বাস্থ্য নিয়ে এটা 2024-2030-এর মধ্যে আমাদের এসডিজি অর্জন করতে হবে। তাহলে আমাদের এক ধরনের স্ববিরোধিতা দেখা যাচ্ছে যে উচ্চাকাঙ্ক্ষী যে বক্তব্যগুলো স্পিচের মধ্যে আছে এবং বাজেট বরাদ্দের মধ্যে যেই বিষয়টা আছে। আমি আমিনুল হাসান এন্ড রুমানা হককে একটু এখন আনতে চাচ্ছি যে
আপনারা অনেক সময় আমরা শুনি যে বিশেষ করে অর্থ মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিকভাবে নয়, অনানুষ্ঠানিকভাবে একটা বক্তব্য দেওয়া হয়, স্বাস্থ্য মন্ত্রণালয়কে বরাদ্দ কেন বেশি দিব, তারা তো এটা ব্যবহার করতে পারছে না, যাই দিই তাও পারে না। এখন এখানে কি একটা হচ্ছে যে আমলাতান্ত্রিক বাস্তবায়ন প্রক্রিয়ার জন্য একটা সমস্যা, এটা একটা বুঝলাম, কিন্তু এই যে উদ্ভাবনী প্রজেক্ট ডেভেলপমেন্ট, যেমন কমিউনিটি ক্লিনিক নিয়ে এই বাজেটের জন্য কি একটা বড় ধরনের একটা প্রস্তাবনা তৈরি হতে পারতো না, যে কমিউনিটি ক্লিনিককে অন্য পর্যায়ে নিয়ে যেতে? এই ধরনের সুযোগগুলো এসএসকে যদি আমরা একটা ইউনিভার্সালাইজেশন করতে চাই। সো ডক্টর রুমানা হক এবং আমিনুল হাসান, আপনাদের দুজনকেই একটু আনতে চাচ্ছি এখন, যে স্বাস্থ্য বাজেটে এই যে স্বাস্থ্য বাজেট যারা প্রণয়ন করেন, ওই মন্ত্রণালয়ের একটা প্রকল্প প্রণয়ন সক্ষমতার কি একটা বড় ঘাটতি আছে কিনা? এই যে উচ্চাকাঙ্ক্ষা আছে, কিন্তু তার বাস্তবায়নের জন্য বরাদ্দ চাহিদারও আমাদের একটা দুর্বলতা দেখছি। এই বিষয়ে যদি আপনারা কিছু বলতে চান। ধন্যবাদ। বলেন। জি, আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ে আমরা জানি যে আমাদের হেলথ নিউট্রিশন অ্যান্ড পপুলেশন সেক্টর প্রোগ্রাম আমাদের আছে। তো এই সেক্টর প্রোগ্রামে আমরা গতবারের সেক্টর প্রোগ্রামে যদি দেখি যে সেখানে কিন্তু প্রায় 29টা এই ধরনের অপারেশনাল প্ল্যান আমরা যেটা বলি 29টা ছিল, এবং তাকে পরবর্তীতে আরো 2টা বাড়ানো হয়। কমিউনিটি বেসড হেলথ কেয়ার, যেটা আমরা কমিউনিটি ক্লিনিক বলি, এটা থেকে আবার উপজেলা হেলথ কেয়ার একটা নতুন অভিযোগ হয়, এবং সেই সাথে আবার একটা কিন্তু আমাদের যে মায়ানমারের যারা ডিসপ্লেসড যারা মানুষজন আমাদের এখানে আছেন তাদের জন্য আরেকটা অপারেশন প্ল্যান তৈরি করা হয়েছিল। এরই ধারাবাহিকতা আমরা এখন পঞ্চম যে হেলথ নিউট্রিশন অ্যান্ড পপুলেশন সেক্টর প্রোগ্রামের প্ল্যান করছি, যেটা সেখানেও কিন্তু এরকম অনেকগুলো প্রস্তাবনা করা হয়েছে প্রোগ্রামের, এবং প্রত্যেকটার জন্য কিন্তু একজন লাইন ডিরেক্টর আছেন, তার সাথে ডিরেক্টররা আছেন, তারা মিলে কিন্তু এই অপারেশনাল প্ল্যানগুলো তৈরি করেন। তো এখানে অবশ্যই তারা চেষ্টা করেন যে এখানে নতুন কিছু আনা যায় কিনা, এবং প্রচুর মিটিং হয়। আমরা জানি যে প্ল্যানিং উইং যারা আছেন আমাদের, তারা তাদেরকে সবাই লাইন ডিরেক্টরকে নিয়ে এবং ডিজি হেলথ, ডিজি ফ্যামিলি প্ল্যানিং, তাদের সাথে দফায় দফায় প্রচুর আলোচনা করেই কিন্তু এই প্রোগ্রামগুলো করা হয়। কিন্তু তারপরে অবশ্যই এখানে কয়েকটা সমস্যা আছে। একটা হচ্ছে যারা লাইন ডিরেক্টর এখানে আসেন, হয়তো দেখা যাচ্ছে যে তারা নতুন আসছেন, এই যে সেক্টর প্রোগ্রামের যে ধারণাটা এবং এখানে যে একটা বাজেট কিভাবে হয়, এবং এই সেক্টর প্রোগ্রামের বাজেটের সাথে এই যে অ্যানুয়াল যে বাজেটটা হয় সেইটা, এবং আমাদের যে মিডিয়াম টার্ম বাজেটারি ফ্রেমওয়ার্ক আছে যেটা 3 ইয়ার রোলিং প্ল্যান, এই যে এই ধারাবাহিকতাগুলোকে কিভাবে আসলে আনা যাবে একটা পরিকল্পনায়, এটার ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে এখানে কিছুটা দুর্বলতা থেকে যায়, কারণ স্টাফ টার্ন ওভার আছে। আরেকটা বিষয় হচ্ছে যে যারা এই পরিকল্পনাগুলো করেন, যেটা প্রফেসর ডক্টর হামিদ উনি বলছিলেন যে সুন্দর কথাগুলো লেখা হয়, তো আমরা এটা করব ওইটা করব, অনেকগুলো উইশ লিস্টের মতোই থাকে, কিন্তু এটাকে যখন আসলে অ্যাক্টিভিটিতে ট্রান্সফার করা এবং সেখানে যখন অপারেটিং এবং ডেভেলপমেন্ট বাজেট, এইভাবে যখন অ্যাক্টিভিটিগুলোকে আমরা বাজেটের লাইন আইটেমে নিয়ে আসার জন্য চেষ্টা করি, এই জায়গাটাতেও কিন্তু দক্ষতার অভাব থাকে। আর আমরা সব সময় বলছি আর একটা কথা, আবার হয়তো ক্লিশে শোনা যাবে, যে আমাদের এই যে ডেভেলপমেন্ট বাজেটের কথা বললাম, যে আমাদের অপারেশনাল প্ল্যানগুলো, যেটা গত সেক্টর প্রোগ্রামে 31টা ছিল, এবার এটা আরো কিছু বাড়বে। প্রাইমারি হেলথ কেয়ার নতুন একটা অপারেশনাল প্ল্যান যোগ হবে, এরকম মেন্টাল হেলথ একটা অপারেশনাল প্ল্যান যোগ হবে। তো এখানে অনেকগুলোতে আছে। আমি অবশ্যই বলবো যে যারা দক্ষ যারা আছেন, যারা এক্সপার্ট আছেন, তারা মিলেই করেছেন দীর্ঘদিনের অভিজ্ঞতার আলোকে। কিন্তু অনেকগুলো আছে, যেমন ধরুন প্রাইমারি হেলথ কেয়ার অপারেশনাল প্ল্যান, এটা একটা নতুন অপারেশনাল প্ল্যান এবার, যদিও আমাদের এসেনশিয়াল সার্ভিস ডেলিভারি ইএসডি নামে আরেকটা অপারেশনাল প্ল্যান ছিল থার্ড সেক্টর প্রোগ্রামে, তো সেটার আদলেও হয়তো ওটা করার চেষ্টা করেছেন। কিন্তু এই একদিকে আছে আমাদের অনেক প্রত্যাশা, আরেকদিকে আছে সত্যিকার কত অর্থায়ন আমরা পাবো। তো এই দুইটার ব্যালেন্স করতে গিয়ে যেভাবে সবাই চাচ্ছেন এটা করা যায় না। আর আরেকটা হচ্ছে যে আমাদের কোঅর্ডিনেশনটা খুবই দরকার। এই অপারেশনাল প্ল্যানগুলো আমরা 31টা বলি বা 35টা বলি, তাই ওনাদের ওভারল্যাপিং যাতে না হয়, কারণ আমি যখন অংশগ্রহণ রোগের একটা প্ল্যান করব, মেন্টাল হেলথের কিছু ওভারল্যাপিং থাকতে পারে, ট্রেনিং বা এগুলো, তো একসাথে বসে ওভারল্যাপিং গুলো আসলে দূর করার সুযোগ থাকে, ওই যেই বাজেটটা আছে সেটাকে আরো অনেক কিন্তু এফিসিয়েন্টলি ব্যবহার করা যায়। একটু কমিউনিটি ক্লিনিকের কথা বলে আমি শেষ করবো স্যার। হ্যাঁ, কমিউনিটি ক্লিনিকের যেই বরাদ্দটা দেওয়া কথা প্রস্তাবনা করা হয়েছে, আমার কাছে যে তথ্য আছে এটা হয়তো আরো পরিবর্তন হবে। তো আগামী 5 বছরের টোটাল যেই আমাদের হেলথ পপুলেশন নিউট্রিশন সেক্টর প্রোগ্রামে, যেটা আমরা বলছি ফিফথ সেক্টর প্রোগ্রাম, সেখানে কিন্তু কমিউনিটি ক্লিনিকের জন্য 5.5% বেশি বাজেট বরাদ্দের কথা বলা হয়েছে ওভারঅল যেই প্রোগ্রামগুলোর বাজেটের জন্য। এবং এটা কিন্তু আমরা যদি এদের
মানে ফোর্থ সেক্টর প্রোগ্রামের আমরা যদি দেখি যে বাজেট ব্যবহারের সক্ষমতা, তাহলে কমিউনিটি বেসড হেলথ কেয়ার তাদের বাজেট ব্যবহারের সক্ষমতা কিন্তু 88 দশমিকের উপরে ছিল, 88% বেশি। তো তারা বাজেটটা ব্যবহার করতে পারছে তুলনামূলকভাবে অন্যান্য প্রোগ্রামের চেয়ে। তো এখানে একটা জাস্ট আমি এটা কনটেক্সট বলার জন্য যে অনেকগুলো অপারেশনাল প্ল্যান আছে যেটা খুবই অপটিমিস্টিক, কনস্ট্রাকশন বেস, দেখা যাচ্ছে এগুলো সঠিক সময় করে না, কিন্তু অনেকগুলো অপারেশন প্ল্যান কিন্তু আছে যারা হয়তো সঠিক সময় পরিকল্পনা করে সেটা বাস্তবায়ন করে। তো এই ক্ষেত্রে আসলে দক্ষতার কোনো বিকল্প নাই এবং সঠিক সময় পরিকল্পনা শুরু করা এটা খুবই আসলে প্রয়োজন। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ রুমানা। এবং আমি আমিনুল হাসানকেও আনতে চাই। তার আগে জাস্ট একটু এটা নোট করতে চাচ্ছি যে আপনি যেই অপারেশন প্ল্যানস এবং সেক্টর প্রোগ্রামের কথা বললেন, আপনার কথা থেকে যেটা বেরিয়ে আসলো যে একটা কাগজে বাস্তবতা আছে, যেখানে প্রচুর মিটিং হচ্ছে, অনেক কিছু ডকুমেন্ট তৈরি হচ্ছে এবং দাতা সংস্থারও সেখানে অনেক মিটিং এ খুব উৎসাহের সাথে পার্টিসিপেট করেন, কিন্তু এটার সাথে ওই যে ট্রান্সলেশন ইনটু অ্যাক্টিভিটিস, বাস্তবায়নের যে বিষয়গুলো, সেগুলোর অত্যন্ত একটা দুর্বলতা আছে। আমিনুল হাসান, আপনি কি এই পর্যায়ে এই বিষয়গুলো নিয়ে একটু এই যে সার্বিক যেগুলো শুনলেন কিছু যোগ করতে চান কি? আমিনুল হাসান, আপনি কি আছেন আমিনুল? স্যার, হ্যাঁ বলেন। আমাদের 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 স্বাস্থ্য সেক্টরের যে চ্যালেঞ্জগুলি আছে, আমরা জানি আমাদের স্বাস্থ্য সেক্টরের অনেকগুলো চ্যালেঞ্জ, কিন্তু একটা হচ্ছে যে আমাদের এই ফান্ডের ইফেক্টিভ ইউটিলাইজেশন। আমরা বেসিক্যালি যে বাজেটটা পাই, যে ফান্ডটা পাই, সেটাও কিন্তু আমরা ইফেক্টিভলি আমরা ইউটিলাইজ করতে পারি না। এখন আমরা যদি এডিশনাল বাজেট, আমরা যখন মন্ত্রণালয়ে বাজেটের ব্যাপারে বলা হয় বা অনেক সময় এই প্রশ্নটা উঠে আসে, বাজেট দেওয়া হয়েছে সেটাই তো আপনার ঠিক মতো ইউটিলাইজ করতে পারেন না বা ইমপ্লিমেন্ট হয় না। ডেফিনেটলি স্যার, এটা আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ যে আমাদের এই ফান্ড ইউটিলাইজেশন বা বাজেট ইউটিলাইজেশন যদি আমরা প্রপারলি ইফেক্টিভলি করতে না পারি, বিশেষ করে আমাদের রিসোর্স অ্যালোকেশনে ইফিসিয়েন্সি ডেভেলপ করা, আমাদের রিসোর্স অ্যালোকেশনে একটা ট্রান্সপারেন্সি তৈরি করা, এবং সর্বোপরি স্যার আমাদের একটা গুড অ্যাকাউন্টেবিলিটি মেকানিজম যদি আমরা তৈরি করতে না পারি উইথ মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন ফ্রেমওয়ার্ক, তাইলে কিন্তু স্যার আমরা এই ইফেক্টিভ ফান্ড ইউটিলাইজেশন আমরা কখনোই করতে পারবো না। আমরা যতই বাজেট বাড়াই না কেন, কিন্তু আমরা প্রপারলি ইউটিলাইজ করার ক্ষেত্রে আমাদের যে চ্যালেঞ্জ গুলা রয়ে গেছে, এবং পাশাপাশি ক্যাপাসিটি ডেভেলপমেন্ট, এই যে নাসির স্যার বললেন যে যে কারণে মানে এইসব এলিগেশন গুলো আসছে, স্যার বললেন যে এবং দেখা গেছে তাদের ট্রেনিং নেই, তারা যদি ট্রেনিং নিয়ে কাজটা করতো, ক্যাপাসিটি থাকতো, তাহলে ডেফিনেটলি এই সমস্যাটা হতো না। তো আমাদের যদি এই এরিয়াগুলোতে যদি ফোকাস করতে পারি যে কি একটা ইফিসিয়েন্সি রিসোর্স অ্যালোকেশন কিভাবে হবে, কিভাবে ট্রান্সপারেন্সিটা আমরা ইনশিওর করতে পারবো, এবং পাশাপাশি অ্যাকাউন্টেবিলিটি মেকানিজমটা আমরা স্ট্রং করতে পারবো থ্রু অডিট, রিভিউ, পারফরমেন্স ম্যাট্রিক্স এবং সিস্টেমের মাধ্যমে, তাহলে কিন্তু স্যার আমাদের অন্তত মানে এই যে বাজেটটা আছে সেটাও আমরা পারলি করে ভিজিবল চেঞ্জ। আপনার ইয়েটা লাইনটা দুর্বল মনে হয়, স্যার কেটে আমি গেল। একটা জিনিস এখানে একটু শেয়ার করি। আপনার যে হ্যাঁ, কোশ্চেন ছিল আমি পার্টিকুলারলি যে কেন মন্ত্রণালয় এরকম কমিউনিটি ক্লিনিক বা এরকম প্রোগ্রাম গুলো নিতে পারে না, যেটার জন্য বাজেট বাড়ানো সম্ভব বা ফাইন্যান্স মিনিস্ট্রি বাজেট দিতে পারে। আমার যেটা মনে হয় সেটা হলো স্যার, আমাদের এই যে আমি যদি পার্টিকুলারলি কমিউনিটি ক্লিনিকের কথাই ধরি, ধরেন যে কমিউনিটি ক্লিনিক যখন শুরু হয়েছিল 98 সালে, এটা ইটস এ গুড কনসেপ্ট, কিন্তু সেই কনসেপ্টটা তো পর্যায়ক্রমে এইটা ডেভেলপ করার কথা ছিল, আরো ফার্দার ডেভেলপ করার কথা ছিল। আমি যদি ফর এক্সাম্পল বলি, আমরা 80-র দশকে যে মোবাইল ফোনটা ইউজ করছি, নিশ্চয়ই এখন সেই মোবাইল ফোনে আমরা কেউ ব্যবহার করি না, করলেও আমাদের কোনো উপকার করতে পারে না আর কি। কমিউনিটি ক্লিনিকের ধারণাটা সেই রকম, 98 যখন শুরু হয়েছিল, ইটস এ গুড ধারণা, ঠিক আছে, কিন্তু এটা কন্টিনিউয়াস একটা ডেভেলপমেন্টের দরকার ছিল। কিন্তু এখানে প্রায় যে কথাটা বলতে শোনা যায়, দায়িত্বশীল ব্যক্তিরাই বলেন যে কমিউনিটি ক্লিনিকের দাড়ি কমাও চেঞ্জ করা যাবে না। দ্যাট মিনস এটা একটা অ্যাক্ট হয়েছে, একটা ট্রাস্ট হয়েছে, সেই ট্রাস্টে যা লেখা আছে হুবহু সেটাই করতে হবে, এখানে পরিবর্তন করা যাবে না। ধরেন যেটা গত যখন এই নিয়োগটা হয়, এই যে সিএসসিপি যে নিয়োগটা হয়, এই নিয়োগের আগে আমি বেশ লেখালেখি করছি, সোচ্চার ছিলাম, অনেক জায়গায় বলেছি, টেলিভিশনে বলেছি যে অন্তত এই সময় আমরা সিএসসিপির জায়গায়
নার্স বা প্যারামেডিক নিয়োগ দিয়ে, যেহেতু আমাদের যথেষ্ট প্যারামেডিক এবং নার্স আছে সেক্টরে এবং যারা বেকার আছে, কিন্তু তখন যেটা বলা হলো সেটা হলো কমিউনিটি ক্লিনিকের ট্রাস্টের আইনে যেটা লেখা আছে সেটা হলো সংশ্লিষ্ট ইউনিয়ন থেকেই নিয়োগ দিতে হবে সিএসসিপি কে, সংশ্লিষ্ট ইউনিয়ন থেকেই নিয়োগ দিতে হবে। তাহলে সংশ্লিষ্ট ইউনিয়নে হয়তো প্যারামেডিক নাও পাওয়া যেতে পারে, কিন্তু এইটুকু জায়গা যেখানে রাতারাতি আমাদের সংবিধান চেঞ্জ হয়, ইলেকশন পলিসি চেঞ্জ হয়, সেখানে কমিউনিটি ক্লিনিকের নিয়োগ দেওয়ার জন্য এই যে ইউনিয়ন থেকে থানা বা ডিস্ট্রিক্ট পর্যন্ত ডিস্ট্রিক্টের কেউ এসে এখানে চাকরি করতে পারবে, এইটুকু এই চেঞ্জটুকু করা যাবে না, এটা অমূলক ধারণা। এই যে 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 জিনিসগুলো আছে এটা আমাদের নীতি নির্ধারণী মহলে যখন নিচু পর্যায়ে আলোচনা হয়, তারা প্রবলেম আইডেন্টিফাই করে, তারা সলিউশনটা জানে, কিন্তু যত উপরের দিকে যায় ততই হচ্ছে যে এই জিনিসটা তখন আর সামনের দিকে গড়ায় না। ফলে দেখা যাচ্ছে এখানে যুগান্তকারী যে পরিবর্তনগুলো হওয়ার কথা, যেটা ডেভেলপমেন্ট আমি বললাম ইভ্যালুয়েশন, যে ক্রমাগত এটার বিকাশ হবে, সেই জায়গাটা আর হয়নি কমিউনিটি ক্লিনিকে, যার কারণে আমাদেরকে সেবা দিতে পারছে না স্যার। খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন যে ক্রমাগত বিকাশ, এটা তো যে কোনো সিস্টেমের উন্নতির জন্য অন্যতম একটা অনুষঙ্গ, তাই না? ক্রমাগত বিকাশ করতে হবে। এবং এইখানে আপনি যে অ্যাক্টের কথা বললেন, এটা সূত্র ধরে আমি আরেকটা আলোচনার অবতারণা করতে চাই। আমরা সময়ের মধ্যে আছি, আমরা আবারও বলি যে 9টার মধ্যে আমাদের এই ধরনের এই আজকের এজেন্ডা ওয়েবিনার গুলো স্ট্রিক্টলি 90 মিনিটের ওয়েবিনার হবে। আমরা 9টার মধ্যেই এই আলোচনা শেষ করব। কিন্তু হামিদের কথার সূত্র ধরে 4জন প্যানেলিস্টকে আমি একটু আলোচনায় আনতে চাই। এই যে আমরা কিছু ল কিছু তৈরি হয়ে, যেমন এই কমিউনিটি ক্লিনিক একটা এক ধরনের নিজেই ব্যারিয়ার হয়ে যাচ্ছে কমিউনিটি ক্লিনিককে উন্নতর একটা পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য। সিমিলারলি এইবারে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে একটা নতুন ইয়ে ছিল যে ইমার্জেন্সিজ এর জন্য একটা নতুন বরাদ্দ আছে। আই থিঙ্ক এটা 2 বা 3 হাজার কোটি টাকার। আপনারা কি খেয়াল করেছেন কেউ এটা? 2000 কোটি টাকা, 2000 কোটি 2000 টাকা, কোটি টাকা এটা। ওকে, ঠিক আছে, আমি বলছি। সো 2000 কোটি টাকার একটা নতুন বরাদ্দ আছে ইমার্জেন্সি। সাম্প্রতিক সময় আমরা ইমার্জেন্সি দেখেছি, একটা হচ্ছে কোভিড, আর মোর রিসেন্টলি এটা হচ্ছে ডেঙ্গুর। এখন কিন্তু আমরা ডেঙ্গু আশঙ্কার মধ্যে বসবাস করছি। আমার আপনাদের কাছে প্রশ্নটা রাখছি যে এই যে ইমার্জেন্সির জন্য একটা বরাদ্দ আসলো, এটা ভালো একটা উদ্যোগ, কিন্তু শুধু স্বাস্থ্য মন্ত্রণালয় কি এই ধরনের ইমার্জেন্সি ম্যানেজ করার জন্য এই জায়গায় কি সক্ষম কিনা? মানে আমরা এখানে, আমি যেটা বিশেষ করে বলতে যাচ্ছি, ডেঙ্গু নিয়ে যদি আমরা আলোচনাটা সুনির্দিষ্টভাবে করি এই বিষয়ে, এই যে কারণ এই মুহূর্তে এই ডেঙ্গুটাই হচ্ছে একটা দৃশ্যমান ইমার্জেন্সির একটা বিষয়। এই বিষয় নিয়ে একটু আপনাদের মতামত শুনতে চাচ্ছি যে এখানে যে স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মধ্যে যে একটা কোঅর্ডিনেটেড কাজের যে প্রয়োজন, সেই কাজটাকেও আমরা কি আলোচনার মধ্যে আনা দরকার কিনা, যাতে করে এই বরাদ্দ যেটা দেয়া হলো তার সদ্ব্যবহার যেন নিশ্চিত হয়। এ বিষয়ে যদি কেউ প্রথমে Can I speak হ্যাঁ, আপনি সংক্ষিপ্ত করে বলেন। হ্যাঁ, সংক্ষিপ্ত করে বলছি। এটা ব্যাপারটা হচ্ছে যে অনেকে আমাদের যে আমরা যে বাজেটটা পাচ্ছি, এটা অনেকে এটাকে মেডিকেল বাজেট বা হেলথ কেয়ার বাজেট বলতে চায়, হেলথ বাজেট বলতে চায়, কারণ হেলথ ইজ ওয়াইডার ইন স্কোপ। এই বাজেটটা বেসিক্যালি মেডিকেল বাজেট অথবা হেলথ কেয়ার বাজেট, স্বাস্থ্য সেবার বাজেট, স্বাস্থ্যের বাজেট না। যদি আমরা স্বাস্থ্যকে চিন্তা করি, দেন উই নিড কোঅপারেশন অফ ডিফারেন্ট মিনিস্ট্রিজ, এবং কোনো মতে এটা সম্ভব না একলা হেলথ মিনিস্ট্রির পক্ষে, এটা কোনো মতে সম্ভব না। এখানে লোকাল গভর্নমেন্ট থেকে আরম্ভ করে, এডুকেশন মিনিস্ট্রি থেকে আরম্ভ করে, এই ডিজাস্টার মিনিস্ট্রি থেকে আরম্ভ করে, ফর ইমার্জেন্সিস সবার কোলাবোরেশন লাগবে। এখন আমার একটা ব্যক্তিগত অভিজ্ঞতা হলো, এটা আপনারাও যা দেখেছেন, আপনারা কোভিডের সময় সবাই দেখেছেন, এই যে থুক বরাদ্দের বিষয়টিতে দেখা যাচ্ছে যে এইখানে হচ্ছে যে মানে এক ধরনের মাফিয়া লোকজনের একটা এখানে এটার উপর হামলা করার একটা প্রবণতা আমরা অতীতে দেখেছি। বিশেষ করে আমি ব্যক্তিগতভাবে কনফেস করেছি, বিকজ আই ওয়াজ আন্ডার দ্য কেয়ারটেকার গভর্নমেন্ট। এখন পলিটিক্যাল গভর্নমেন্ট আছে, বুঝতেই পারতেছেন আমাদের নানাবিধ সমস্যা হয়। এখন জিনিসটা দেখা যাচ্ছে যে হেলথ মিনিস্ট্রিতে অনেক প্রকিউরমেন্ট হয়,
সাপ্লায়ার ড্রিভেন প্রকিউরমেন্ট হয় হেলথ মিনিস্ট্রি বেশি মাত্রায় হয়। এবং দেখবেন যে কোনো একটা ইকুইপমেন্ট, কোনো একটা যখন এই ধরনের একটা মেশিন টেস্ট করার জন্য একটা কোনো মেশিন বা এক্সরে মেশিন নতুন যখন বাইর হয়, তখন বাংলাদেশি একটা লোকাল এজেন্ট তৈরি হয়, সে এজেন্সি নিয়ে সে হেলথ মিনিস্ট্রিতে না গিয়া সে প্রথম যায় সর্বোচ্চ পর্যায় থেকে আরম্ভ করে যেখানে যেখানে গেলে তার কাজটা হতে পারে সেখানে গিয়ে তদবির শুরু করে যে আমার একটা নতুন মেশিন এসছে জার্মানির তৈরি, এটার এই বেনিফিট আছে, এই বেনিফিট আছে, এটা কেনার ব্যবস্থা করেন। Whether you need it or not, then he will put pressure on you even through political channels to buy those equipments. এইভাবে দেখা যাচ্ছে এই যে সাপ্লায়ার ড্রিভেন অনেক প্রকিউরমেন্ট হয় এবং এরা মূলত এই ধরনের থুক বরাদ্দের সুবিধাটা তারা নেয়। এটার যদি কোনো স্ট্যান্ডার্ড প্রসিজিয়ার যদি না থাকে, হাউ দিস থুক বরাদ্দ উইল বি ডেডিকেটেড ফান্ড উইল বি ইউটিলাইজড, যদি না থাকে, গাইডলাইন যদি না থাকে, তাহলে দেখবেন যে এটা ইট উইল বিকাম এনিবডিজ প্রপার্টি। ইভেন যে কোনো মিনিস্ট্রিতে যদি ইমার্জেন্সি হয়, তারা ফাইন্যান্স মিনিস্ট্রিকে লিখবে আপনাদের যদি টাকা না থাকে আপনারা হেলথ মিনিস্ট্রির ওই ফান্ড থেকে হইলেও আমাদেরকে দেন, এইরকম একটা হবে। আর আমাদের একটা জিনিস বুঝতে হবে, বাজেট মিনস শুধু টাকা এলোকেশন নয়। বাজেটের তো তিনটা জিনিস আছে। বাজেট একটা ফর্মুলেশনের ব্যাপার আছে, বাজেট এক্সিকিউশনের ব্যাপার আছে, বাজেট মনিটরিং এর ব্যাপার আছে, অ্যান্ড ফাইনালি দি টেস্ট অফ পুডিং ইজ ইন ইটিং। যদি এই বাজেট থেকে কোনো রেজাল্ট না পাওয়া যায়, ভালো কোয়ালিটি পাওয়া না যায়, তাহলে তো এই বাজেটের বিকামস মিনিংলেস। প্রপারলি ইউটিলাইজ হইল কিনা, কোয়ালিটি ইমপ্লিমেন্টেশন ইজ এ প্রিকন্ডিশন ফর এ গুড বাজেট। খুবই গুরুত্বপূর্ণ আমি কথা বলেছেন ম্যাম নাসিরুদ্দিন। আমি একটু বলি স্যার এখানে। বলেন, আমির বলেন। না, আমি নাসির স্যার ভালো বলেছেন, বাট স্টিল আমাদের হেলথের জন্য ইমার্জেন্সি বাজেট দরকার, এবং এটা যে দিয়েছে এটা স্বাস্থ্য, আমার মনে হয় এটা স্বাস্থ্য মন্ত্রীর এটা নিজস্ব একটা উদ্যোগ ছিল, এবং এটা নিয়ে আমরা বিভিন্ন সময় কথা বলেছি, লেখালেখি করেছি, নির্বাচনী ইশতেহারও এটা আমরা দেওয়ার চেষ্টা করেছিলাম, এবং সেটা কিছুটা ওখানে দেওয়া হয়েছিল, এবং নির্বাচনী ইশতেহারের কতগুলো পয়েন্টও আমরা ঢুকিয়েছিলাম এখানে স্যার। তো সেইটার ধারাবাহিকতা এটা এসেছে, এটা ভালো। এখন কিভাবে খরচ হবে নিশ্চয়ই সেটা নিয়ে কনসার্ন থাকতে পারে, এবং যেহেতু এটা ইমার্জেন্সি বাজেট, তাহলে এটা ইমার্জেন্সির জন্য সুনির্দিষ্ট ইয়ে থাকতে হবে, খাত গুলো থাকতে হবে যে কি হলে আমরা ইমার্জেন্সি ঘোষণা করব। কিন্তু গত বছরে যেটা আমরা দেখলাম স্যার, কোভিডের সময় আমাদের ঢাকা মেডিকেল সহ যে সমস্ত জায়গায় কোভিডের ট্রিটমেন্ট দিছে বঙ্গবন্ধু সহ, সেখানে কিন্তু স্যালাইন পায়নি রোগীরা, কারণ বাজেট তো অতিরিক্ত বরাদ্দ ছিল না হসপিটালগুলো। সো ইমার্জেন্সি গুলো যে কোনো সময় হতে পারে, হেলথের ইমার্জেন্সি, এবং এই ইমার্জেন্সি হতে পারে। গত বছর যেটা আমরা দেখলাম যে ঢাকা মেডিকেল কলেজে হঠাৎ করে দুটো না একটা সিটি স্ক্যান মেশিন ছিল, সেটা নষ্ট হয়ে গেল মাঝপথে, কিন্তু তাদের বাজেট নাই এটা কেনার জন্য। সেরকম ইমার্জেন্সিও হতে পারে যে পার্টিকুলার কোনো আইটেম, গুরুত্বপূর্ণ আইটেম কোনো হসপিটালে হয়তো যে আউট অফ অর্ডার হয়ে গেছে, যেটার জন্য বাজেট নাই, সেটাও হতে পারে। আবার এরকম ডেঙ্গু বা কোভিড বা এরকম আমাদের যে সমস্ত ইমার্জেন্সি, এটা তো লেগেই আছে আমাদের। আমাদের ঘূর্ণিঝড় বা দুর্যোগ যখন হয়, তখনও নানা রকম ইমার্জেন্সি হয়, হেলথ ফ্যাসিলিটি গুলো নষ্ট হয়ে যায়, সেখানে ওষুধ টষুধ যেগুলো আছে সেগুলো নষ্ট হয়েছে। তো নানা কারণে আমাদের এই ইমার্জেন্সি ফান্ডটা গুরুত্বপূর্ণ, কিন্তু এটা সুনির্দিষ্ট ব্যবহার, এটা আস্তে আস্তে হয়তো ঠিক হবে, এবং এটা ভালো যে আমরা একটা ইমার্জেন্সি বাজেট পেয়েছি, এবং এটা ধারাবাহিকতা রক্ষা করা দরকার। জি, চমৎকার। আমি আমার মনে হয় আমাদের নতুন যে মানে হয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডক্টর সামন্তলাল সেন, ওনাকে আমরা ধন্যবাদ জানাতে পারি। এই সম্ভবত উনি যেহেতু মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, আমি যেটা বললেন, এই ইমার্জেন্সির বিষয়টা অবশ্যই একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং ক্লাইমেট চেঞ্জ ইত্যাদি সবকিছু মিলে এগুলো, এই ইমার্জেন্সির বিষয়টা হয়তো আরো উত্তরোত্তর বাড়বে। এবং এখানে একদিকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিজের কাজের জন্য অনেক কিছু লাগবে, কিন্তু আমাদের থেকেও লাগবে, এই যে কোঅর্ডিনেশন এন্ড কোলাবোরেশন অন্যান্য মন্ত্রণালয়ের সাথে, সেটাও একটা গুরুত্বপূর্ণ বিষয় আসবে। এই পর্যায়ে আমরা অডিয়েন্স থেকে আমি আরেকটা পয়েন্টও হ্যাঁ, বলতে চাচ্ছিলাম। এবার কিন্তু আরো একটা হয়েছে যে আমাদের 100 কোটি টাকার একটা ইন্টিগ্রেটেড হেলথ সায়েন্স রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট ফান্ড দেওয়া হয়েছে। 1 মিনিট পরে যদি আসি, আমি ওটা নোট জি, করেছি, ওটা শিওর, আলাদা আলোচনা করবো এই যে ধন্যবাদ। বিষয়। এখানে ডক্টর ফয়সাল যুক্ত আছেন ফ্রম দ্য অডিয়েন্স। আপনি
একটা প্রশ্ন মনে হয় করতে চাচ্ছেন। আপনি যদি এখন ওনার ভিডিওটা মিউট করো, যদি আমাদের administration জি আপনি স্যার। দুই মিনিটের সময়টা বলেন। জি, আমি 1 মিনিট সময় নিব। হ্যাঁ, আমার প্রশ্নটা হলো যে আমরা এই যে হেলথ বাজেট নিয়ে যত আলোচনা করি প্রত্যেক সময় বলি যে কিছু অব্যয়িত, কিছু আনস্পেন্ট মানি থেকেই গেছে প্রত্যেক বছরই কিছু। আমি জানতে চাচ্ছি যে আমাদের এই যোগ্য প্যানেলিস্টদের মধ্যে কেউ কি বলতে পারেন যে কোনো এক বছরে বা এই লাস্ট বছরে কত টাকা আনস্পেন্ট ছিল? আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। প্যানেলিস্টদের কাছে সুনির্দিষ্ট একটা প্রশ্ন এসছে, অব্যবহৃত ফান্ড কত ছিল? কেউ কি, হামিদ, আমি যতদূর খেয়াল করে আপনি একটা মনে হয় ক্যালকুলেট করেছিলেন। আমরা আমরা একটা স্টাডি করেছি, সেটা হচ্ছে যে আমাদের এটা মানে একদম রিসেন্ট ইয়ার বলাটা ডিফিকাল্ট, কারণ এটা ফান্ডগুলো তো স্টাডি ছাড়া বের করা সম্ভব না, কারণ অনেকগুলো ফ্যাসিলিটিজ, ইউনিট, কস্ট সেন্টার আছে, ওপি আছে, ডেভেলপমেন্ট প্রজেক্ট আছে, সেখানে কি ব্যয় হয়েছে না এটা স্টাডি ছাড়া সম্ভব না। তবে আমাদের যেটা জানা সেটা হচ্ছে যে এটা সাধারণত 70 থেকে 75% খরচ করতে পারে, 20 থেকে 25% খরচ হয় না। এটা অন অ্যান অ্যাভারেজ যদি আমরা গত 5-10 বছরের একটা পরিসংখ্যান নিই, পার্টিকুলার কোনো বছরে হয়তো বেশি বেশি কম খরচ করা হয়, দু একটা বছর সেরকম হয়েছে আর কি। তবে 20 থেকে 25% খরচ হয় না ফয়সাল ভাই আর কি। হ্যাঁ, এবং মূলত যে জায়গাটা খরচ হয় না সেটা হচ্ছে আমরা জানি যে দুটো জায়গায় আমাদের অপারেটিং বাজেটে যেখানে কেনাকাটা সংশ্লিষ্ট আছে সেখানে খরচ কম হয়, এবং ডেভেলপমেন্ট বাজেটে খরচটা একটু বেশি বেশি কম হয় আর কি। ওই ডেভেলপমেন্ট বাজেট যখন অ্যাভারেজ করা হয় তখন তখন এই যে আমরা এই পরিসংখ্যানটা পাই আর কি। হ্যাঁ, একটা যেমন ধরেন গত বছরের বাজেটে মোর দেন 3,000 crore টাকা, ওই যে রিভাইজ বাজেটে কত, মানে বাজেট ছিল ধরেন 4.6% অফ দি টোটাল বাজেট, এখন এটা 3.8% হয়ে গেছে রিভাইজ বাজেটে গত ফাইন্যান্সিয়াল ইয়ারে। তার মানে মোর দেন 3,000 crore টাকা কমিয়ে দেওয়া হয়েছে। ইট ইজ জাস্ট তো বিকজ ইট উইল নট বি স্পেন্ট, দ্যাটস ওয়াই। জি, তো ডক্টর ফয়সালের প্রশ্নের উত্তর ধরে অ্যাকচুয়ালি আসলে এটা তো একটা, আই উড সে একটা অ্যালার্মিং সিচুয়েশন, যদি 20 থেকে 25% বাজেট ব্যবহার করার সক্ষমতা না থাকে অপ্রতুল বরাদ্দের সময়কালে, তাহলে আমাদেরকে সঠিকভাবে এই স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাদ্দ বিষয়ে নতুন করে চিন্তা করা দরকার। আমি এই সূত্র ধরে ডক্টর রুমানা হক যে প্রশ্নটা তুলেছিলেন, আরেকটি বিষয়, এবং আপনাকে আমন্ত্রণ করব প্রথমে বলার জন্য, যে এটি নতুন নয়, কিন্তু একটা কন্টিনিউয়েশন, একটা গত 1-2 বছরে মনে হয় হয়েছে, যে গবেষণা এবং গবেষণাকে স্বাস্থ্য গবেষণাকে উৎসাহিত করার জন্য 100 কোটি টাকার একটা বরাদ্দ আছে। এই এখন একটা প্রশ্ন আছে যে এটা কতটুকু ব্যবহৃত হচ্ছে এবং এখান থেকে ফলপ্রসূ সেই গবেষণা লব্ধ আহ জ্ঞান কি তৈরি হচ্ছে কিনা। রুমানা হক, আপনি যদি এই বিষয়ে কিছু বলতে চান। ধন্যবাদ। হ্যাঁ, এটা গত কয়েক বছর ধরে আমরা দেখছি, তো এটাকে আমি আবারও সাধুবাদ জানাচ্ছি যে না, সরকারের দিক থেকে গবেষণার জন্য একটা উদ্যোগ নেওয়া হয়েছে। কিন্তু আপনি যেটা বলেছেন আমি আসলে সেটার সাথে একমত যে এই শুধুমাত্র বরাদ্দ দিলে হবে না। আসলে এমন কয়েকটি আমাদের ইস্যু যেগুলো আমরা সবাই জানি যেখানে গবেষণা প্রয়োজন, সেই ইস্যুগুলোকে আসলে সামনে এনে সেই গবেষণাগুলোই করতে হবে, যেটা আসলে স্বাস্থ্য ব্যবস্থাপনার উন্নয়নে আমাদের সাহায্য করে। এবং আমরা আশা করছি যে আগামী বছরগুলোতে এই যে 100 কোটি টাকার বাজেট যেটা বরাদ্দ করা হয়েছে, এটা থেকে যেই সমাধানগুলো বা সুপারিশগুলো আমরা পাবো স্বাস্থ্য ব্যবস্থাপনার উন্নয়নে, সেটা আসলে ব্যবহার করবেন ওনারাই, মানে স্বাস্থ্য ব্যবস্থার সাথে যারা জড়িত আছে। সুতরাং এইটার একটা ফলাফল আমরা আসলে স্বাস্থ্য ব্যবস্থাপনার উন্নয়নে দেখতে চাই। তাহলে আমি 1 মিনিট একটু সময় নিব। সেটা হলো নিশ্চয়ই, এই নিশ্চয়ই। বাজেটের, যেহেতু প্রথমে আমাকে মানে বাজেটের উপরে বলা হয়েছিল, এখানে কিন্তু এই বছর আরেকটি বিষয় হয়েছে যে আমাদের বেশ কয়েকটা ইম্পোর্ট ডিউটি এখানে দেওয়া হয়েছে। আমি এটাও একটু আপনার দৃষ্টিতে আসতে চাই যে আমাদের ডায়ালিসিস ইকুইপমেন্ট যেগুলো আছে, এখানে আমি সাধুবাদ জানাচ্ছি যে এখানে ডায়ালিসিস ফিল্টার, ডায়ালিসিস সার্কিটস, এগুলোর যে ইম্পোর্ট ডিউটি সেটা 10% থেকে 1% কমানো হয়েছে। কিন্তু আমাদের রেফারেল হসপিটালের যে ইকুইপমেন্ট বা সাপ্লাইজ যেগুলো
আমদানি করা হবে সেটাতে 10% একটা কাস্টমস ডিউটি আছে। তো এইটার আসলে আমাদের প্রাইভেট সেক্টরে যেহেতু মানুষজন বেশি যাচ্ছেন এবং এটাতে আবার স্বাস্থ্য ব্যয়টা আরো বাড়বে কিনা হয়তো এই আলোচনাগুলো হতে পারে। আমি একটু ভিন্ন প্রসঙ্গ বলে দিলাম স্যার, যেহেতু সময় স্বল্পতা, কিন্তু আপনার না দৃষ্টি আকর্ষণের জন্য। না, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনি তুলেছেন, এবং আমারও এটা নজরে এসেছিল এই ডায়ালিসিস ফিল্টার নিয়ে তারা যে এটা অবশ্যই সাধুবাদ পাওয়ার যোগ্য। কিন্তু এখানে আমাদের আই থিঙ্ক যেটা বিবেচ্য বিষয় হচ্ছে যে সব ভালো উদ্যোগ, অ্যাবসেন্স অফ উদ্যোগ, সবকিছু মিলে আপনার সার্বিক ফলাফলটা কি হচ্ছে, সেটাই হচ্ছে আমাদের মূল আলোচনায় আসতে হবে শেষে। যে অ্যাফোর্ডেবিলিটি বাড়লো কিনা, আমাদের আউট অফ পকেট এক্সপেন্স সেটা কমলো কিনা, এই ছোটখাটো বড় পদক্ষেপ যাই নেওয়া হোক। তো সেইখানে একটা আলোচনা অবশ্যই আমাদের আনা দরকার। বাট এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয় যে শুল্ক নীতি, এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট এরিয়া যেটাতে আমাদের কাজ করা প্রয়োজন। এখন আমি এই সূত্র ধরে আরেকটা ইস্যু বলতে চাই যে অনেকের এই যে সামাজিক খাত, বিশেষ করে দুটো খাত আছে, স্বাস্থ্য এবং শিক্ষা, মানে এইখানে কি এক ধরনের সেবা এবং অবকাঠামো, সেবার জন্য তো অবকাঠামো অবশ্যই প্রয়োজন, কিন্তু এক পেশে একটা অবকাঠামো ফোকাস আমাদের এই বরাদ্দ এবং বরাদ্দ ব্যবহারের মধ্যে, এটাও কি একটা সমস্যা হিসেবে আপনারা দেখেন কিনা? কারণ আমরা যদি ভাবলাম 5.2% বা 4% বরাদ্দ দেওয়া হয়েছে, তার একটা বৃহৎ অংশ শুধু যদি অবকাঠামোতে যায়, যেটা থেকে যে পরিমাণ সেবা পাওয়ার কথা সেটা যদি না আসে, তাহলে কিন্তু একটা একপেশে বরাদ্দের বিন্যাসের মধ্যে চলে গেল। এই বিষয়টা আপনাদের কাছে কতটুকু একটা এক ধরনের বিবেচ্য বিষয়, একটা এরিয়া অফ কনসার্ন আছে কিনা? প্যানেলিস্টদের যে কেউ যদি একটু এটার উপর বক্তব্য দেন। আমিনুল, আপনি কি বলবেন? এইটা ডেফিনেটলি এই চ্যালেঞ্জটা ফ্রম দ্য বিগিনিং স্যার, আমাদের হেলথ সার্ভিসে আমাদের এই চ্যালেঞ্জটা ফ্রম দ্য বিগিনিং, যে আমরা ইনফ্রাস্ট্রাকচারে যখন আমাদের ইনভেস্টমেন্ট হচ্ছে বা আমরা যখন ইনফ্রাস্ট্রাকচার করছি, দেখা গেল যে প্রচুর এরকম আমাদের ইনফ্রাস্ট্রাকচার হয়ে আছে কিন্তু আমাদের সেখানে কোনো জনবল তৈরি হয় না। মানে আপনি স্যার যেটা বললেন যে এখানে কিন্তু হিউজ একটা ইনভেস্টমেন্ট, কিন্তু আমরা এই কাজটা কিন্তু কখনোই সমন্বিতভাবে হচ্ছে না। যে আমরা যখন ইনফ্রাস্ট্রাকচার যেখানে হোক, ইনফ্রাস্ট্রাকচার যদি তৈরি হয় সেটার সঙ্গে সমন্বিতভাবে জনবল এবং লজিস্টিকের প্রক্রিয়াটাও যদি সমন্বিতভাবে করা হয়, তাহলে কিন্তু সেটা ইফেক্টিভ হবে। আদারওয়াইজ কিন্তু স্যার এই সমন্বিত কার্যক্রমটা না করা গেলে কিন্তু কখনোই এই ইনভেস্টমেন্টটা একটা গুড ইনভেস্টমেন্ট হবে না, এবং এখান থেকে আমরা কখনোই একটা ইমিডিয়েট রেজাল্ট পাবো না স্যার। আমি এখানে প্রশ্ন, এবং অন্য যারা প্যানেলিস্ট তারাই এটার উত্তর দিতে পারেন যে কেন এরকম হচ্ছে, কেন আমরা বল এবং অবকাঠামোর মধ্যে সমস্যা। এখানে 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 আমি একটু অ্যাড করতে চাচ্ছিলাম, এখানে আমি ওই আমিনুল সাহেবের সাথে অ্যাড করতে চাচ্ছিলাম। বলেন। 2008-এ again going back to the caretaker government, যে ওনারা একটা স্ট্যান্ডার্ড সেট করেছিল যে 500 বেডের হসপিটাল একটা করতে গেলে কি কি লাগবে, কতজন লোক লাগবে, কি কি ফার্নিচার লাগবে, কি কি লাগবে, স্ট্যান্ডার্ড করে। 250 বেডের হসপিটাল করলে কি লাগবে, 100 বেডের হসপিটাল হলে কি লাগবে, এটার জন্য ফাইন্যান্স মিনিস্ট্রি আর কোনো স্ক্রুটিনি করার দরকার নাই। ইফ ডিসিশন ইজ টেকেন যে আমি 500 বেডের হাসপাতাল করবো, অটোমেটিক্যালি এই জিনিসগুলো, এই লোকবল এটা স্যাংশন হবে, এই একটা স্ট্যান্ডার্ড সেট করে দেওয়া হয়েছিল। I think it is not working now, এই জন্য এই প্রবলেমটা হচ্ছে। নাম্বার টু, রাইট স্যার, রাইট স্যার। হ্যাঁ, নাম্বার টু হচ্ছে এটা কমন সেন্স। আমাদের বর্তমানে গভর্নমেন্ট ডাক্তার আছে রাফলি অ্যাবাউট 30,000, গভর্নমেন্ট ডাক্তার আছে 30,000, নার্স আছে 44,000। কিন্তু গত বছর যে রিক্রুটমেন্টটা হয়েছে, গভর্নমেন্ট রিক্রুট করেছে প্রায় 10,000 ডাক্তার, 10,500 ডাক্তার তারা নিয়েছে গত বছর। যেখানে ডাক্তার অলরেডি 30,000 আছে, সেখানে আমরা স্ট্যান্ডার্ড রেশিওতে তো 3 জন করে নার্স দরকার হলে তো 40,000, 30,000 সাথে 3 জন করলে 90,000 আমার নার্স দরকার। কিন্তু আমার নার্স আছে হইলো 44,000, আমি আবার ডাক্তার নিলাম 10,000, তাহলে তো আমার এই যে একটা রাইট মিক্স অফ ম্যান পাওয়ার, এই জিনিসটা ডিস্টার্ব হয়ে যাচ্ছে। যদিও অবশ্যই গভর্নমেন্ট আবার নতুন প্ল্যান করেছে যে 8-10,000 হয়তো নার্স নিলেও যেখানে আমরা প্রপার মিক্স অফ অ্যাপ্রোপ্রিয়েট ম্যান পাওয়ার নিতে হবে এটা, এবং ইট ইজ ভেরি অ্যাপারেন্ট।
আপনি যেখানে হলে 30,000 ডাক্তার আছে, আপনি নার্স না বাড়াবেন, কিন্তু ঠিক। একদম ডাক্তার বাড়াচ্ছেন 30,000, ওখানে কিন্তু নিচ্ছেন না। সুতরাং কিন্তু প্রপার প্রপার কিন্তু মিক্স। এখানে স্যার গিভেন অল দিস, এই যে 10,000 ডাক্তার নিয়োগ দেওয়ার পরেও দেখেন যে হয়তো আরো 15,000 ভ্যাকান্ট আছে, এবং এই ডাক্তারের জায়গায় ডাক্তাররা থাকবে স্যার, সেটা ঠিক আছে। ডাক্তার আমাদের আরো দরকার, নার্স আরো নিয়োগ করা, কিন্তু পোস্ট না ক্রিয়েট করে তো আর নিতে পারছে না, কোনো জায়গায় তো পোস্ট ক্রিয়েট করা হয়নি নতুন করে স্যার। এবং পোস্ট ক্রিয়েশনের পলিসিটা আপনি জানেন স্যার ভালো করে। স্যার আমি যদি আপনার আগের কোয়েশ্চেনে আসি, যে যেটা বলছিলেন যে যে আপনার আমাদের আমাদের যে যে কেন আমরা সার্ভিস ওরিয়েন্টেড হতে পারছি না, আমরা জাস্ট ফ্যাসিলিটি ওরিয়েন্টেড হয়ে যাচ্ছে, ফ্যাসিলিটিতে ইনভেস্ট করছে। সেই স্যার, সরি আমার ভিডিওটা অন করা নাই, সরি। সেই জায়গাগুলোতে স্যার আমার যেটা মনে হয়, নাসির স্যার খুব চমৎকার একটা কথা বলেছেন, যে আমাদের এই যে এই বেড অনুযায়ী স্ট্যান্ডার্ড সেট করে কি কি লোকবল লাগবে, এটা যদি একদম স্ট্যান্ডার্ড সেট করা থাকে, তাহলে নতুন করে আর ফাইল পুট আপ করা লাগে না যে আমার কি জনবল লাগবে। প্রতিবারই একটা ফ্যাসিলিটি যখন হয় তখন নতুন করে ফাইল পুট আপ করে স্ট্যান্ডার্ড সেট করতে হয়, করে সেটা করতে করতে সময় চলে যায়। আমার কাছে এখন যেটা মনে হয় সেটা হলো যে আমরা অন্যান্য ক্ষেত্রে আমরা যেটা করছি, আমরা যদি স্বাস্থ্য ক্ষেত্রে সেইটা করতে পারি। সাপোজ আমরা যদি এই যে বিমানবন্দরে এখন 3rd টার্মিনাল নির্মাণ হচ্ছে, যদিও 3rd টার্মিনালে মাননীয় প্রাইম মিনিস্টার একটা উদ্বোধন করেছেন, কিন্তু নিশ্চয়ই যখন ফাংশনাল উদ্বোধন হবে তখন নিশ্চয়ই ম্যান পাওয়ার সহ হবে, এবং যেদিন সার্ভিসটা ওখানে সচল হবে সেই দিন এই ফাংশনাল উদ্বোধন হবে। আমাদের এই উদ্বোধনটা করতে হবে ফাংশনাল উদ্বোধন, দ্যাট মিনস সার্ভিস উদ্বোধন। আমাদের নেতা নেত্রীরা যদি এইটুকু একটু মনে রাখেন যে আমি একটা হসপিটালকে উদ্বোধন করব, কি উদ্বোধন করব, আমি কি জাস্ট বিল্ডিং উদ্বোধন করব নাকি সেখানে সার্ভিস উদ্বোধন করব, এবং সার্ভিস উদ্বোধন করতে যদি মাথায় থাকে, তাহলে ওনারা যদি একটা কোশ্চেন করেন যে আমি কি উদ্বোধন করতে যাচ্ছি, সাপোজ মাননীয় প্রাইম মিনিস্টার যখন উদ্বোধন করেন তো উনি ওনার মাথায় যদি একটা কোশ্চেন থাকে যে আমি কি উদ্বোধন করতে যাচ্ছি, এদিন থেকে সার্ভিস শুরু হবে ওখানে, তাহলে লোকবল কই, আমার যন্ত্রপাতি কই, আমার অনেক সাপোর্ট স্টাফ কই, এই বিষয়গুলো যদি মাথায় থাকে তাহলে কিন্তু কিন্তু সেই বিষয়গুলো আমাদের মাথায় থাকে না, এটা হলো প্রবলেম স্যার। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অবজারভেশন হামিদের থেকে। এবং আমরা আসলে আজকে অবশ্যই এই 1.5 ঘন্টার একটা ওয়েবিনারে আমরা ব্যাপক কোনো সমাধান ইত্যাদির বিষয়ে আমরা করছি না, আশা করছি না। আমরা একটা গুরুত্বপূর্ণ বিশ্লেষণের কাজ করার চেষ্টা করছি, কোথায় কোথায় কেমন বরাদ্দ হলো, বিন্যাস কেমন, ব্যবহার কেমন, ঘাটতিগুলো কোথায়। আমাদের ঘাটতি শুধু মাঠ পর্যায়ে নয়, আমাদের মাইন্ড, হামিদ যেটা সর্বশেষ বললেন, ঘাটতি আমাদের মাইন্ডসেটের মধ্যেও থাকতে পারে। আমরা নিছক অবকাঠামো উদ্বোধনের একটা হিড়িক থাকে বাংলাদেশে। ফাংশনাল উদ্বোধন আপনি যেটা বললেন, এত গুরুত্বপূর্ণ একটা সংযোজন, কারণ আসলে না হলে পুরো বিষয়টাই ব্যর্থ হয়ে যেতে পারে, এই অর্থে যে সেবা যেটা পাওয়ার কথা সেটা পাচ্ছি না। এখন আমরা প্রায় শেষের দিকে, আমি 4 জন প্যানেলিস্ট থেকে 1 মিনিট করে, আপনি যদি পারেন, আপনার যদি প্রস্তুত থাকেন, একটি করে রেকমেন্ডেশন, একটি করে, যদি আপনার কোনো একটা, সেটা হতে পারে বাজেট বিষয়ে হতে পারে, অথবা বাজেট যে উদ্দেশ্যে করা হয় স্বাস্থ্যসেবা উন্নত করার জন্য সেই বিষয়ে হতে পারে, কিন্তু 1 মিনিট একটি রেকমেন্ডেশন। প্রথম কথা বলেছিলেন, যেভাবে শুরু করেন। হামিদ, আপনি শুরু করে দেন, বা যে কেউ। রোমানা বলো। ডক্টর রুমানা, আপনি করেন। জি, আমার যদি একটি রিকমেন্ডেশন হয়, যেহেতু বাজেটের আলোচনা হচ্ছে, আমি বলবো যে আসলে নিডস বেসড রিসোর্স অ্যালোকেশন দরকার। বাজেটটা যেটা হবে এটা চাহিদা অনুযায়ী, এরকম টপ ডাউন অ্যাপ্রোচে না হয়ে আমাদের আসলে বটম আপ অ্যাপ্রোচে বাজেট করতে হবে, এবং এখানে জনগণের সম্পৃক্ততা দরকার। এবং এখানে আমাদের নিডস বেস বলতে আমি বলছি যে একটা এলাকায় আসলে কি ধরনের স্বাস্থ্যসেবা প্রয়োজন, এবং এখানে প্রিভেন্টিভ প্রমোটিভ সেটাকেও মাথায় রাখতে হবে। শুধুমাত্র যেটা আমরা বারবার আলোচনা বলেছি, অসুখ হবে চিকিৎসা দিব তা না, সেই এলাকার জনগণ, তার পুরুষ মহিলার সংখ্যা, সেখানে যেই তার সার্ভিস ইউটিলাইজেশন এবং তার যে ডেমোগ্রাফিক এবং তার যে ডিজিজ প্যাটার্ন, এই সবগুলোকে মাথায় রেখে যদি একটা নিড বেসড রিসোর্স অ্যালোকেশন করা যায় এবং সেটা রিফ্লেকশন যদি বাজেটে হয়, তাহলে আমি মনে করি আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো। ওকে, খুব ভালো আসছেন। একটা প্রশ্ন এর মধ্যে এসছে, সেটা যদি একটু আমরা নোট করে রাখি, উত্তর দিতে পারবো কিনা জানি না।
বাট এই যে কিউরেটিভ এন্ড প্রিভেন্টিভ সার্ভিসের জন্য কোনো এলোকেশন আছে না? পুরোটাই তো ইয়ের জন্য, তাই না? কিউরেটিভের জন্যই। আরেকটা বিষয় এসছে যে এটা কি হলো আমাদের, আমি চ্যাট থেকে যদি চলে যাই, আমাদের একটি বিষয় এসছে যে আমরা এলডিসি গ্রাজুয়েশন করলে দাতা সংস্থাদের থেকে যে সহজ ফান্ড পেতাম, সেটার একটা বড় ধরনের ঘাটতি হতে পারে। এই যে বাজেট স্বল্পতা নিয়ে যে আলোচনাটা পুরা হলো, সেই আলোচনাটা কিন্তু ওইখানেও একটা মাথায় রাখতে হবে যে আমাদের আসলে চাহিদা, দেশীয় ফান্ডের চাহিদা আরো বেড়ে যেতে যাচ্ছে, সেখানে আমরা এই স্বল্পতার কথা আলোচনা করছি। বাট এটা নিয়ে একটা নোট করে রাখলাম। এখন দ্বিতীয়, হামিদ আপনি কি বলতে চান এখন? স্যার স্যার আমার মনে হয় যে আমার যা ধারণা আহ, এখন সেটা হলো যে আমরা অদূর ভবিষ্যতে বাজেটের বড় অংশটা আমরা পাবো না, আমরা যেটা চাচ্ছি 10% বা 15% সেটা পাবো না। তবে আমি সরকারকে রিকোয়েস্ট করব যে আমরা যে বাজেটটা ইভেন কি এই যে 41,000 কোটি টাকা যেটা পেলাম, আমরা দেখতে পাবো যে রিভাইজ বাজেটের সময় এখানে 7-8 কোটি টাকা কমে গেছে। এই কমটা যেন না হয়, দ্যাট মিনস এই যে প্রস্তাবিত বাজেটটা যেটা, সেটা হলো রিভাইজের সময় তার গায়ে যেন আঁচড় না লাগে। এইটা হচ্ছে যে একটা প্রস্তাবনা। গত বছর আমরা দেখছি 38,000 কোটি টাকা থেকে কিন্তু 29,000 কোটি টাকা চলে আসছিল, দ্যাট মিনস 9,000 কোটি টাকা কিন্তু নাই। মানে এইটা কিন্তু একটা শুভঙ্করের ফাঁকি যে আমি একটা প্রস্তাব করলাম কিন্তু মাঝপথে গিয়ে আমি কিন্তু বড় একটা অংশ এখান থেকে সরিয়ে নিলাম, নানা কারণে সেটা হতে পারে আর কি। সেটা যেন না হয়। দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে যে আমরা যতটুকু পেলাম বা পাবো আলটিমেটলি, সেটা যেন অপটিমাইজ করতে পারি, অপটিমালি খরচ করতে পারি। এবং সেইটা খরচের জন্য আমরা যেগুলো আলোচনা করলাম, যে ব্যারিয়ার গুলো আছে, নিয়ম কানুনের ব্যারিয়ার আছে, প্রকিউরমেন্টের প্রবলেম আছে, ফ্যাসিলিটি লেভেলে ম্যানেজারদের যে সক্ষমতা ঘাটতি আছে, এই যে নানা যে বিষয় আছে, অডিট ভীতি আছে, এই যে বিষয়গুলো দূর করে সরকার যদি মনোযোগী হয় যে না এই স্বাস্থ্য খাত এটা খরচ করুক, এখানে জন্ম শুরু হয়, মানুষের জীবন শুরু হয়, এবং যেখানে মৃত্যু হয়, কাঙ্ক্ষিত মৃত্যু, সেই জায়গাটাকে আমরা এমন একটা জায়গা করি যেন মানুষ অন্তত শান্তিতে মরতে পারে এবং শান্তিতে জন্মাতে পারে। অনেক ধন্যবাদ। ধন্যবাদ, ধন্যবাদ। নাসিরউদ্দিন, আপনার একটি রেকমেন্ডেশন যদি থাকে 1 মিনিটে। একটা তো ট্রেনিং এর কথা বলেছি আমি, যে ফ্যাসিলিটি ম্যানেজারদের একটা ফাইন্যান্সিয়াল রুলস এন্ড রেগুলার ট্রেনিং এর খুব ব্যবস্থা করতে হবে। আর 2 নম্বর আমি যেটা এমফাসাইজ করব, ওই যে আমাদের আমিনুল সাহেব বলেছেন রোবাস্ট একটা মনিটরিং এন্ড অ্যাকাউন্টেবিলিটি সিস্টেম। আমি কোনোদিন শুনি নাই যে বাজেট ইমপ্লিমেন্টেশনে ফেলিয়ারের কারণে কারো কোনো শাস্তি হয়েছে বা কোনো হু হ্যাজ বিন টেকেন টু টাস্ক যে বিকজ হি ফেল ইন বাজেট ইমপ্লিমেন্টেশন, কোন রকমের কোনো কারোর বিরুদ্ধে কোনো অ্যাকশন হয়েছে আমি শুনি নাই। ওকে সুতরাং ওকে ওকে, অথরিটি কিছু দিয়ে তাদের অ্যাকাউন্টেবল করতে হবে, এটাই হলো আমার একটা রিকোয়েস্ট। ফ্যাসিলিটি ম্যানেজার ট্রেনিং এন্ড রোবাস্ট মনিটরিং সিস্টেম। আমিনুল? যেহেতু স্যার আমাদের এই মুহূর্তে কিছু করার নাই, মানে আমরা জিডিপির 1%-এর নিচেই থেকে যাচ্ছি স্যার। তার মানে স্যার আমাদের এই যে বাজেট কনস্ট্রেন্ট, এখন আমাদের মনে হয় যে আমাদের যে চ্যালেঞ্জ গুলো আছে এই কনস্ট্রেন্ট বাজেটের ভিতরে থেকেই আমরা কিভাবে চ্যালেঞ্জ গুলো আমরা অ্যাড্রেস করব। তা আমার মনে হয় যে সেই ক্ষেত্রে আমার মনে হয় যে সবচেয়ে টপ প্রায়োরিটি হওয়া উচিত যে আমাদের একদম অপটিমাম ইফেক্টিভ ইউটিলাইজেশন অফ দা বাজেট। আমাদের যে ফান্ড আছে সেটার যদি আমরা ইফেক্টিভ ইউটিলাইজেশনটা যদি আমরা এনশিওর করতে পারি থ্রু ঠিক আছে, প্রপার রিসোর্স অ্যালোকেশন, ট্রান্সপারেন্সি, অ্যাকাউন্টেবিলিটি, মনিটরিং ফ্রেমওয়ার্ক, এর ঠিক আছে। মাধ্যমে যদি আমরা এটা ইফেক্টিভ ইউটিলাইজেশন করতে পারি, তাইলে কিন্তু আমরা ভিজিবল আমরা কিছু আউটকাম অসংখ্য পাবো। অসংখ্য ধন্যবাদ আমিনুল, এবং একই সাথে আমাদের অন্য প্যানেলিস্ট ডক্টর রুমানা হক, সৈয়দ হামিদ এন্ড নাসিরউদ্দিন। আপনারা, আজকে আমরা আলোচনা অনেকগুলো করেছি, এবং আমিনুলের এই একটা কথার সূত্র ধরে আমি একটু 1 মিনিটের সমাপনী একটা সামিং আপ করতে চাচ্ছি, এবং 9টার মধ্যে আমাদের শেষ হচ্ছে। সেটা হচ্ছে এই যে আমিনুল বললেন আমাদের কিছু করার নেই, কিছু করার নেই এক অর্থে যে বরাদ্দ বাড়াবাটার এগুলো নিয়ে আমাদের কিছু আসলে করার হয়তো ওইভাবে নেই। কিন্তু আমার মনে হচ্ছে এটা সূত্র ধরে আজকে যেটা শুনলাম, আজকের এই বাজেট আলোচনাটা এক অর্থে আমাদের এক ধরনের একটা ভূমিকা রেখেছে একটা বৃহত্তর আলোচনার সূত্রপাত করা। আমরা বাজেটের মধ্যে সীমাবদ্ধ ছিলাম না, স্বাস্থ্য এবং স্বাস্থ্য ব্যবস্থা
এবং এই যে স্বাস্থ্য ব্যবস্থার বাস্তবায়ন প্রক্রিয়া এবং সার্বিকভাবে মাইন্ডসেট, অনেক কিছু বিন্যাসগুলো কেমন করে হয়, সেগুলো সব মিলে অনেক কিছু করার আছে এখানে। আমার মনে হয় এই যে অনেক কিছু করার যে কাজ, এটা শুধুমাত্র সরকার বা প্রশাসনের দায়িত্ব নয়। আমার মনে হচ্ছে যে কোথায় গ্যাপস গুলো আছে এগুলো ধরিয়ে দেওয়া, কোথায় সমাধানগুলোকে অগ্রাধিকার দেওয়া যায় এগুলোকে ধরিয়ে দেওয়া, নতুন করে গবেষণা এবং নতুন জ্ঞান জেনারেট করা, যাতে করে আমাদের বিভিন্ন বিষয়ের উপর নজর আসতে পারে। এমনকি আমি এটাও বলবো যে এই যে এম নাসিরুদ্দিন বললেন, এই যে প্রকিউরমেন্ট রিফর্ম, এটা একটা অন্যতম বিষয়। সেটা তাহলে কিভাবে হবে? আমার মনে হচ্ছে যে স্বাস্থ্য মন্ত্রণালয় ছোটখাটো বড় ভালো উদ্যোগ নেওয়ারও চেষ্টা করছেন, এবং এই যে 2000 কোটি টাকার ইমার্জেন্সি ফান্ড, 100 কোটি টাকার গবেষণা ফান্ড, এগুলো ভালো উদ্যোগ, আমরা এগুলোকে সাধুবাদ জানাই। কিন্তু সার্বিক বিষয়ে আমরা এটাও বলতে চাই যে মানুষের, বাংলাদেশের মানুষের এই যে স্বাস্থ্যর জায়গাটা বেশ একটি কঠিন জায়গায় আমরা কিন্তু আছি। সেখানে সুযোগগুলো যদি দেখি, সেটা আমাদের স্বাস্থ্য খরচের সুযোগ বলি, অথবা আমাদের ম্যাটারনাল মর্টালিটি রেট যদি বলি, অথবা আমাদের অ্যাডোলেসেন্ট স্বাস্থ্যের কথা যদি বলি, বিভিন্ন পর্যায়ে স্বাস্থ্য সুযোগগুলো কিন্তু আমাদের যে কাঙ্ক্ষিত পর্যায়ে নেই। সুতরাং এখানে অনেক কিছু করার প্রয়োজন আছে, এবং এই জন্যই আমি শেষ করতে চাচ্ছি এটা বলে, আজকে যারা 4জন প্যানেলিস্ট ছিলেন এবং আমি নিজেও, আমরা 5জনই কিন্তু একটা নতুন প্ল্যাটফর্ম আমরা তৈরি করেছি, ইউএইচসি ফোরাম, ইউনিভার্সাল হেলথ কাভারেজ ফোরাম। এই ফোরামের অন্যতম উদ্দেশ্য হচ্ছে এই যে প্রফেশনালদের একটা এক ধরনের প্রফেশনাল মাইন্ডসেট নিয়ে সার্বিক এই স্বাস্থ্যের বিষয়গুলোকে বিশ্লেষণ করা। বিভিন্ন মহল, সেটা নীতি নির্ধারক মহল হতে পারে, সেটা ব্যক্তিখাত হতে পারে, সেটা সাধারণ মানুষের পর্যায়ে হতে পারে, বিভিন্ন মহলের সাথে যোগাযোগ তৈরি করা, আলোচনার ক্ষেত্রপাত করা। এবং আমরা আশা করছি এই যে আজকের যে শিরোনাম আপনারা দেখেছিলেন, হাউ হেলদি ইজ দি হেলথ বাজেট, তার উপরে আরেকটা ছোট্ট শিরোনাম ছিল, সেটা হচ্ছে ইউএইচসি ফোরাম হেলথ ডিবেটস। এবং আজকে এটা প্রারম্ভিক এপিসোড বলতে পারেন, বাজেট নিয়ে শুধু নয়, আজকে অনেকগুলো বিষয়ের অবতারণা হলো। প্রত্যেকটার উপর একটা আলাদা করেই এপিসোড হতে পারে এবং করা দরকারও, এবং নিছক আলোচনার জন্য আলোচনা নয়। আজকে একটা ডক্টর রুমানা হক থেকে শুরু করে সবার বক্তব্যে একটা বিষয় উঠে আসছে, পুরো স্বাস্থ্য খাতের উপর একটা, বলা যায় যে একটা, এটা তাদের একটা ভার বইতে হচ্ছে, অনেকটা একটা কাগুজে আলোচনার একটা বাস্তবতা, যেটা কিন্তু বরাদ্দের কিছু কিছু অংশ খেয়ে ফেলে। এই যে কাগুজে, যেটা অ্যাকশনে ট্রান্সলেট হচ্ছে না, কিন্তু সেক্টর প্ল্যান হচ্ছে, অপারেশন প্ল্যান হচ্ছে, বিভিন্ন কিছু হচ্ছে, কিন্তু সেগুলো কাগজি পর্যায়ে থেকে যাচ্ছে। সেই যে অ্যাকশন পর্যায়ে নিয়ে যাওয়ার যে চ্যালেঞ্জ, এগুলো নিয়ে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে প্রফেশনাল মাইন্ডসেটে, প্রফেশনাল বিশ্লেষণের এবং অনুসন্ধানের মাধ্যমে আমরা এই বিষয়ে স্বাস্থ্য নিয়ে বাংলাদেশে আরেকটু জোরালো একটা জাতীয় আলোচনাকে বেগবান করতে চাই। সেই জন্য এই ইউএইচসি ফোরামটাকে আমরা মনে করেছি যে একটা এই ধরনের প্ল্যাটফর্ম দরকার। আপনারা যারা যুক্ত ছিলেন জুমে এবং ফেসবুকে, যারা হয়তো দেখেছেন, ভবিষ্যৎ এই আজকে যে আলোচনা হলো এটা ইউটিউবেও থাকবে অ্যাকচুয়ালি। সুতরাং যারা আজকে যোগ দিতে পারেন নাই, ভবিষ্যতে তারাও এটা দেখে নিতে পারবেন। কিন্তু আজকে ইউএইচসি ফোরাম, আজকে আমরা এই যে অবতারণা করলাম হেলথ ডিবেটস, বাজেট আলোচনার মাধ্যমে, এটার একটা ধারাবাহিকতা থাকবে। আশা করি আগামীতেও এই অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় স্বাস্থ্য, আমি মনে করি একটা সেই অর্থে জাতীয় পর্যায়ে যে মনোযোগ পাওয়া দরকার, সেই মনোযোগ এখনো পাচ্ছে না। তার জন্য দায়ী সবাই এক অর্থে, আমরা প্রফেশনালসরাও দায়ী। আমি ওই প্রফেশনালদের দায়িত্বের দৃষ্টিকোণ থেকে ইউএসসি ফোরাম আগামীতে আপনাদের সাথে আবারও মিলিত হবে এই ধরনের এপিসোডে। আজকে
প্রযুক্তিগত বেশ কিছু ত্রুটি ছিল, তার জন্য আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি। আশা করি আমরা মনে করি একটা ভালো আলোচনা হয়েছে, আপনারা হয়তো শুনে কিছুটা উপকৃত হয়েছেন, বাট এটা একটা শুরু। আমাদের হেলথ ডিবেটস এই সিরিজটা চলতে থাকবে, আগামীতে আপনাদেরকে আবারও সাথে পাওয়ার আশা রেখে এবং প্যানেলিস্টদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের এই এপিসোডটা এখানে সমাপ্ত ঘোষণা করছি। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি। আসসালামু আলাইকুম। আসসালামু ধন্যবাদ আলাইকুম। স্যার। ধন্যবাদ। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ সবাইকে, স্যার অনেক ধন্যবাদ। কথা হবে স্যার, জি আসসালামু আলাইকুম।